মিলে নাই, বিভিন্ন কারণে মাস ফরওয়ার্ড চেষ্টা করেছে সময় দিতে, বাট প্রসঙ্গত কারণে আমি হয়তো ব্যস্ততার কারণে সময় দিতে পারি নাই, শিডিউল মেলে নাই। তো এই মাসে ইনশাআল্লাহ হয়তো একাধিকবার দেখা হবে বলেই আশা করছি। আজকে আমরা সরাসরি টপিকে চলে যাই, যেহেতু সময়ও কম, 1 ঘন্টার মতো সময় আমাদের হাতে। তো অ্যাজ ইউজুয়াল আমাকে শুরুতে দয়া করে কেউ মেসেজ করবেন না, এই কারণে যে আমি ওটা দেখতে পাবো না। আমি জাস্ট আপনাদের সাথে কথা বলা, ডিসকাশনে আমি কনসেন্ট্রেট করি বিধায় স্ক্রিনে তাকালে আমি খেই হারিয়ে ফেলবো। সো আমি যতক্ষণ হোক 1 ঘন্টার মতো আমি আপনাদের সাথে কথা বলবো। কথা বলার পরে ইনশাআল্লাহ বাকি কাজ আমরা শুরু করবো। আপনাদের সাথে যে অন্য আলাপ বা আপনাদের প্রশ্নোত্তর যেটা, সেটা তখন আমি জবাব দিয়ে দিব। আজকে আমাদের প্রিলিমিনারির বিষয় আপনাদের মাস ফরওয়ার্ডের 11 নম্বর অনুশীলন বা 11 নম্বর সেশন। আমি এটাকে ক্লাস বলি না, আপনারা সবাই সেই ক্লাসের দিন পার করে আসছেন, বরং আমরা বলি এটা 11 নম্বর ডিসকাশন। আজকে ন্যাচারালি এটা সম্ভব হতো যদি সামনাসামনি হতো, ইন্টারাকশন হতো, আরো ভালো হতো, সবসময় আমি যেটাকে বলে থাকি। বাট ঠিক আছে, মন্দের ভালো, তবুও আমরা বসে নাই, চর্চা চালিয়ে যাচ্ছি। অলরেডি অ্যাডভার্টাইজমেন্ট পিএসসি করে দিয়েছে, সো একসাথে 2-3টা বিসিএস এর বিষয় মাথায় এসে দাঁড়িয়েছে, 42, 43, 41 অনেকগুলো বিষয় এসে দাঁড়িয়েছে। সেই হিসাবে মাস ফরওয়ার্ডকে অনেক ধন্যবাদ যে তারা এর ভিতরে দিয়েও আপনাদেরকে সময় দিচ্ছে, আমাদেরকে ডেকে এনেছে বা আমাদেরকে কাজে লাগানোর চেষ্টা করছে। আশা করি আপনারা উপকৃত হবে। তো আজকের আমরা যে বিষয়, সেই বিষয়তে সোজাসুজি চলে যাচ্ছি, যে ইন্টারন্যাশনাল ক্লাইমেট ইস্যুস বা আন্তর্জাতিক জলবায়ু বিষয় এবং ক্লাইমেট ডিপ্লোমেসি, জলবায়ু কূটনীতি যদি আমরা বলি, এটা আজকে আমাদের আলোচনার বিষয়। শুরুতেই আমি যে বিষয়গুলোকে, আপনারা জানেন কিছু জিনিস যেটা সামনে থাকলে হয়তো অন্যভাবে আলাপ করা যেত, কিন্তু নেই, যেহেতু একপক্ষীয় হয়ে যাচ্ছে, আমাকে বলতেই হচ্ছে। গ্রিন হাউস গ্যাস, এই ক্লাইমেট যখনই চলে আসে, ইভেন ওয়েদার শব্দগুলো যখন চলে আসে, তখন গ্রিন হাউসের বিষয়টা সামনেই চলে আসে। গ্রিন হাউস গ্যাস গুলো প্রথমত যত চুক্তি, যত কনভেনশন যাই বলেন, যত পার্টি, সবকিছুর মূল উদ্দেশ্য হলো আমাদের এই গ্রিন হাউস গ্যাস গুলো, সেগুলোকে নিয়ন্ত্রণ করা, সেগুলোর উপরে কিভাবে ক্ষতিকর প্রভাব থেকে আমরা বেঁচে যেতে পারি, এই বিষয়গুলোই আমাদের জন্য বেশি জরুরি। গ্রিন হাউস গ্যাস কয়টা আছে? গ্রিন হাউস গ্যাস সাধারণত যেমন H2O, জলীয় বাষ্প, এটাকে আমরা গ্রিন হাউস গ্যাস বলে থাকি। এক মিনিট, হ্যাঁ, ঠিক আছে। এবার ক্যামেরা পিছনে নিব, ঠিক আছে। আচ্ছা, থ্যাংক ইউ। সরি, আসলে ক্যামেরার সেটিং এর জন্য মাঝখানে একটু ইন্টারাপশন হলো। আমার সহকর্মী ও আমাকে ইনস্ট্রাকশন দিল, আশা করি এখন বেটার হবে আপনাদের জন্য। যেহেতু আমি একা একাই ঘরের ভিতরে, কালকে আমি মাস ফরওয়ার্ডে গিয়েছিলাম, পরশুদিন রিটেনের ক্লাস ওখানে হয়েছে ওদের সুন্দর একটা স্টুডিওতে। তো সেখানে আর সমস্যা হয়নি, ওখানে জাভেদ ছিল, ওখানে অন্য টেকনিশিয়ান যারা ছিল, তাবেদ ছিল, তারা হেল্প করেছে। বাট সঙ্গত কারণে রাত এবং অনেক রাতে ক্লাস নেওয়ার জন্য আর ওখানে আজকে আমি যেতে পারি নাই দিলু রোডে। এই জন্য বাসা থেকে নেওয়াতে কিছু টেকনিক্যাল সাজেশন আমার সহকর্মীরা আমাকে দিচ্ছেন, এটা আপনাদের ভালোর জন্য। আমি সরি যে ইন্টারাপশন হলো মাঝখানে। সো এ নিয়ে আমাদের যে গ্রিন হাউস গ্যাস গুলো, সেগুলোর ব্যাপারে, যেমন H2O, এটা বা জলীয় বাষ্প বলি আমরা, পানি বা জলীয় বাষ্প যেটা বাতাসে থাকে, এটা একটা। তারপরে আপনার কার্বন ডাই অক্সাইড, CO2, যারা বিজ্ঞানের ছাত্র তারা জানেন, যারা বিজ্ঞানের ছাত্র না তারাও স্কুলে এগুলা পড়ে আসছেন। তারপরে আপনার CH4 বা মিথেন, এগুলা শীট আছে আমার, আমি দিয়ে দিব। আপনারা যে মাস ফরওয়ার্ডের যে শীট আছে সেগুলো তো নিশ্চয়ই আপনারা পড়ছেন। আমি কিছু অতিরিক্ত তথ্য সবসময়ের মতোই দেওয়ার চেষ্টা করছি। সুতরাং এই শীটটাও আমি অলরেডি আমি এটা দিয়ে দিব মাস ফরওয়ার্ডকে ক্লাস শেষ হলেই। সুতরাং তাদের কাছ থেকে আপনারা এটা সংগ্রহ করে নিতে পারবেন। দেন ওজন, O3, ওজন। তারপরে আপনার CFC যে গ্যাস সমূহ আছে, ক্লোরোফ্লোরোকার্বনের যে CFC যে গ্যাস সমূহ আছে,
এইগুলো নাইট্রাস অক্সাইড N2O নাইট্রাস অক্সাইড, তারপরে আপনার হাইড্রোফ্লোরোকার্বন যেগুলা HFC হাইড্রোফ্লোরোকার্বনের যেগুলো আছে, এই একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছয়টা 7 ধরনের গ্যাস। এইগুলোকে আমরা সাধারণত আমরা বলি না, বৈজ্ঞানিকরা বা যারা এটা রিসার্চ করেন তারা এটাকে গ্রিন হাউস গ্যাস হিসেবে শনাক্ত করেছেন। আর গ্রিন হাউস ইফেক্ট কি, এই বেসিক জিনিসে আমি গেলাম না, কারণ এটা অনেক আপনারা অনেক ভালো জানেন, এটা করে আমি সময় নষ্ট করতে চাইছি না। গ্যাসগুলো কাজে লাগবে, এই জন্য আমরা শুধু আলাপ করে নিলাম। ক্লাইমেট চেঞ্জ থেকে নিঃসন্দেহে আপনারা জানেন যে ক্লাইমেট চেঞ্জ বা ক্লাইমেট ডিপ্লোমেসি থেকে প্রশ্ন আসেই, সবসময় আসে, এবারও আসবে, এবং এগুলো খুব সহজ। এখানে প্রিলিমিনারির জন্য আপনাদের খুব বেশি ভিতরে গভীরে যাওয়ার দরকার নাই। মূলত রিসেন্ট সময়ের গুলো সহ প্রয়োজনীয় যেগুলো, এগুলো থেকেই বেশি আসে, প্রিলিমিনারির প্রশ্নগুলো বেশি এসে থাকে। তো আমরা যেটা মাস ফরওয়ার্ডের যে শীট আছে, সেখানে তারা অনেক কিছু বিষয়কে নিয়ে এসেছে সুন্দর মতোই, আপনারা সেগুলাও যেমন দেখবেন, আমি যতটুকু বলছি সেগুলাও দেখেন। এর বাইরেও নিঃসন্দেহে আপনারা আরো পড়াশোনা করছেন বলে আমি নিশ্চিত। আমার একটা অংশ, সেটুকুন আমি শুধু কোন ধরনের প্রশ্ন হতে পারে সেটার মানে সাজেশন আমি বলবো না, সেটাকে মাথায় রেখে কিছু তথ্য শেয়ার করার বলতে পারি। আমরা এ ধরনের কয়েকটা প্রতিষ্ঠানকে নিয়ে বা কয়েকটা ঘটনাকে নিয়ে আজকে ক্লাসটাকে পরিচালিত বা আজকের সেশনটাকে আমরা আলোচনা করতে থাকবো। প্রথমে আমি চলে আসতে চাই আইপিসিসি তে। আইপিসিসি মানে ইন্টার গভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ, ইন্টার গভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ, জলবায়ু পরিবর্তন বিষয়ক আন্তঃসরকারি প্যানেল আমরা যদি বাংলা বলি, তাহলে আপনার জলবায়ু পরিবর্তন বিষয়ক আন্তঃসরকারি প্যানেল, ইন্টার গভর্নমেন্টাল প্যানেল যেটাকে বলে অন ক্লাইমেট চেঞ্জ। এটা একটা বৈজ্ঞানিক সংস্থা সাধারণত, এবং প্রথম শ্রেণীর যারা জলবায়ু পরিবর্তন বিষয়ক গবেষণা করে থাকে, এই গবেষণা বিষয়ক এটা আন্তর্জাতিক একটা বৈজ্ঞানিক সংস্থা। এদের উদ্দেশ্য হলো যে জলবায়ু পরিবর্তনের যে প্রভাব হচ্ছে সেটা, ভবিষ্যৎ ঝুঁকি, মিটিগেশন, অ্যাডাপশন, তার মানে এগুলার যে অভিযোজন বা প্রশমন, এইগুলির উপরে তারা বৈজ্ঞানিক রিসার্চ করে এবং বৈজ্ঞানিক মূল্যায়ন প্রতিবেদন সরবরাহ করে সংশ্লিষ্ট অর্গানাইজেশন যার সাথে তাদের লিঙ্ক আছে, বা যেমন ইউএনইপি বা ডব্লিউএমও, তার মানে জাতিসংঘ পরিবেশ কর্মসূচি বা বিশ্ব আবহাওয়া সংস্থা, এই অর্গানাইজেশন গুলো তাদের প্যারেন্ট অর্গানাইজেশন, এই আইপিসিসির প্যারেন্ট অর্গানাইজেশন, এদেরকে তারা সরবরাহ করে থাকে, অথবা যখন যাদের অফিসিয়ালি প্রয়োজন হয় তাদের সাথে তারা ডাটা শেয়ারও করে থাকে। এই ধরনের বৈজ্ঞানিক ইভ্যালুয়েশন গুলো যেটা বললাম, এগুলো তারা করে থাকে। আর এদের সদর দপ্তর হলো সুইজারল্যান্ডের জেনেভাতে, সদর দপ্তর আমরা সুইজারল্যান্ডের জেনেভাতে। এইটাকে যে প্রথম এটা সূত্রপাত করেছিলেন, ওনার নাম হলো বার্ট বলিন, লিখে দিচ্ছি, বার্ট বলিন, এই ভদ্রলোক। উনি একজন স্টকহোম ইউনিভার্সিটির সুইডিশ ন্যাশনাল এবং সুইডিশ আবহাওয়াবিদ, উনি মূলত একজন প্রফেসর ছিলেন স্টকহোম ইউনিভার্সিটিতে 1961 থেকে। স্টকহোম ইউনিভার্সিটি সুইডিশ, উনি স্টকহোম ইউনিভার্সিটিতে উনি প্রফেসর ছিলেন মেটেরিওলজির উপরে, আবহাওয়ার উপরে, এবং 1961 সাল থেকে 1990 সাল পর্যন্ত উনি শিক্ষকতা করেছেন। এবং এ ব্যাপারে উনি একজন এক্সপার্টই শুধু না, মানে বড় রিসার্চারও বটে। উনার নেতৃত্বে উনি এটা ফিল করে যে এরকম কিছু হওয়া দরকার, যেহেতু পরিবেশের ক্ষতিকর বিষয়গুলো খুব ভালোভাবেই সামনে চলে আসতেছিল। এটাকে উনি 1988 সালে প্রথমে 1988 সালে এটাকে প্রতিষ্ঠা করেন, 1988। এবং যেহেতু উনি প্রতিষ্ঠা করেছেন, এটার প্রথম হেডও উনি ছিলেন, প্রথম উনি এটাকেই হেড করেছেন। বর্তমান এটার যিনি হেড আছে আইপিসিসি, আমি লিখে দিচ্ছি, উনি একজন সাউথ কোরিয়ান ইকোনমিস্ট, অর্থনীতিবিদ, দক্ষিণ কোরিয়ার একজন অর্থনীতিবিদ। ওনার নাম হল হোয়ে সাং লি, হোয়ে সাং লি, সাউথ কোরিয়ান একজন ইকোনমিস্ট।
এই ছোট ছোট এই ধরনেরই প্রশ্ন থাকে যে আইপিসিসির এখন প্রধান কে, উনি কোন দেশের নাগরিক, এই ধরনের প্রশ্নগুলো সাধারণত থাকে। 4টা অপশন তো থাকে, আপনারা দেখলেও মনে করে ফেলতে পারবেন। তো এটার একটা বড় দিক হলো যে 2007 সালে আল গোর, ভাইস প্রেসিডেন্ট আল গোর, আমেরিকা ওই সময় যিনি ভাইস প্রেসিডেন্ট ছিলেন, উনার সাথে এক হয়ে নোবেল পুরস্কার পান। আইপিসিসি এবং ভাইস প্রেসিডেন্ট আল গোর একসাথে নোবেল পুরস্কার পান। সেটার কারণও ছিল যে ম্যানমেড বা মানুষ সৃষ্ট যে জলবায়ু পরিবর্তন, এই সম্পর্কে বিশ্বব্যাপী প্রচার প্রচারণা, মানুষকে সচেতন করা এবং এর কি কুপ্রভাব হতে পারে এবং কুপ্রভাব থেকে বাঁচার জন্য কি কি করা দরকার, সেই বিষয়ে ওনারা প্রথম ভিত্তি স্থাপন করেন বা শুরু করেন মানুষকে জানানোর, এবং প্রভাবের থেকে বাঁচা কি করা যায়, পদক্ষেপ নেওয়া যায়, সেগুলা ওনারা প্রথমে শুরু করেন। এই জন্য, এবং এটার সাথে আল গোর সরাসরি জড়িত ছিলেন, আইপিসিসি এবং আল গোর। এই জন্য আইপিসিসি এবং আল গোরকে 2007 সালে নোবেল পুরস্কার দেওয়া হয়। 2007 সালে আইপিসিসি নোবেল পুরস্কার পান ভাইস প্রেসিডেন্ট আল গোরের সাথে মিলে। একটা খুব বড় কাজ আইপিসিসি কে দেওয়া হয়েছিল SR-15 নামে। SR-15 আসি আমরা সেখানে। SR-15 এটা স্পেশাল রিপোর্ট 15 হলো আপনার প্যারিস জলবায়ু চুক্তি। দেখেন 2015 সালে প্যারিসে হয়েছিল, এবং যেহেতু কিয়োটো ফেল করেছিল, আরেকটা জায়গায় যাওয়া দরকার ছিল। এটা আসবো আমরা, কিয়োটো প্রোটোকল বা প্যারিস এগ্রিমেন্ট আমরা আলোচনার ভিতরে সময় পেলে চলে আসবো। SR-15 দ্যাট মিনস প্যারিস জলবায়ু চুক্তি থেকে 2015 সালে আইপিসিসি কে দায়িত্ব দেওয়া হয়েছিল একটা স্টাডি করার, যেহেতু এরা সায়েন্টিফিক অর্গানাইজেশন, রিসার্চ করে এগুলোর উপরে, এবং ইউএনএরও অর্গানাইজেশন এরা। তো তাদেরকে একটা দায়িত্ব দেওয়া হয়েছিল যে পৃথিবীর টেম্পারেচার বা গ্লোবাল ওয়ার্মিং এর বিষয়ে তাদের একটা বৈজ্ঞানিক তথ্য বা বৈজ্ঞানিক রিসার্চ পেপার দেওয়ার জন্য, যেটা মানুষের সামনে তুলে ধরা যেতে পারে। এটা তারা 2015 থেকে 2018 সাল পর্যন্ত বিভিন্ন রকমের রিসার্চ করেছে। রিসার্চ করে আমরা আসবো তথ্যগুলোতে। রিসার্চ করে ওনারা যে ফলাফলটা 2018 থেকে 2015 সাল থেকে 2018-তে ওনারা সাবমিট করেন, সেখানে ওনাদের সায়েন্টিফিক রিসার্চে উঠে আসে যে এখন যেভাবে তাপমাত্রা বাড়ছে, এটা যদি চলতে থাকে, অব্যাহত থাকে, তাহলে 2030 থেকে 2052 সালের মধ্যে গ্লোবাল ওয়ার্মিং এর অবস্থা 1.5 ডিগ্রি সেলসিয়াস বেড়ে যাবে ইন প্রাক ইন্ডাস্ট্রি লেভেল, প্রি ইন্ডাস্ট্রিয়াল লেভেল বলে। আমরা এটা ব্যাখ্যা করবো এটা কি জিনিস প্রি ইন্ডাস্ট্রিয়াল লেভেল। তাহলে আমরা যদি বাংলা বলি, এটাকে বলতে পারি প্রাক শিল্প স্তর। এখান থেকে বলছে 2030 থেকে 2052 ভিতরে টেম্পারেচার এই লেভেল থেকে, প্রাক ইন্ডাস্ট্রিয়াল লেভেল থেকে 1.5 ডিগ্রি সেলসিয়াস বেড়ে যাবে। এবং এটা ন্যাচারালি খুব বেশি ভয়ঙ্কর কথা। বলছে যে এমনকি যদি এটাকে 2 ডিগ্রির নিচে রাখতে হয় 2030 থেকে 2052 মধ্যে, যদি এটা টেম্পারেচার বৃদ্ধির পরিমাণটা 2 ডিগ্রি সেলসিয়াসের নিচে রাখতে হয়, তাহলে আমাদেরকে করতে হবে যে 2030 সালের মধ্যে এই সময়ের মধ্যে আমরা যে কার্বনের নিঃসরণ ঘটাচ্ছি, বিভিন্ন মানে কি বলে আপনার যে 7টা গ্যাসের কথা বললাম, গ্রিন হাউস গ্যাসের যে নিঃসরণ ঘটাচ্ছি, এটা 25% কমিয়ে ফেলতে হবে। 25% এটা কমায় ফেলতে হবে। এবং 2075 সালের মধ্যে 100% নিঃসরণ কমিয়ে ফেলতে হবে। তো ওনাদের তথ্য কি হলো যে 2030 থেকে 2052 সালের ভিতরে টেম্পারেচার বৃদ্ধির পরিমাণ 1.5 ডিগ্রি সেলসিয়াস হয়ে যাবে প্রি ইন্ডাস্ট্রিয়াল লেভেল থেকে। আমরা এটা ব্যাখ্যা করবো যে প্রি ইন্ডাস্ট্রিয়াল লেভেলটা কি জিনিস। এরপরে উনি বললেন যে যদি টেম্পারেচার ইভেন 2 ডিগ্রি সেলসিয়াসের থেকে এই প্রি ইন্ডাস্ট্রিয়াল লেভেলের তুলনায় এই সময়ের মধ্যে যদি 2 ডিগ্রি সেলসিয়াসের থেকে কম রাখতে হয়, তাহলে 2030 সালের ভিতরে এই কার্বনের নিঃসরণ 25% কমাতে হবে, এবং 2075 সালের ভিতরে কার্বনের নিঃসরণ 100% কমিয়ে ফেলতে হবে।
এখন আমরা আসলে প্রি ইন্ডাস্ট্রিয়াল লেভেল বলতে কি বোঝানো হয়েছে। প্রি ইন্ডাস্ট্রিয়াল লেভেলটা হলো যে যখন ইন্ডাস্ট্রিয়ালাইজেশন পূর্ণ মাত্রায় শুরু হচ্ছে বা হয় না, এখনো পরিপূর্ণ হয় না, কারণ ইন্ডাস্ট্রিয়ালাইজ তো প্রথমে হয়েছে ইউরোপ। এই সময়টাকে যে যখন ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হচ্ছে, তার মানে সময়টাকে ধরা হয়েছে আপনার 1850 সাল থেকে নিয়ে 1850 থেকে 1900, এই 50 বছর। এই সময়ের ভিতরে যে গড় তাপমাত্রা ছিল পৃথিবীর ইন্ডাস্ট্রিয়ালাইজেশন ফুল হওয়ার আগে, ফুল সুইং এ চলার আগে, সেই সময় যে টেম্পারেচার ছিল পৃথিবীর, সেটার এভারেজ টেম্পারেচারকে প্রি ইন্ডাস্ট্রিয়াল লেভেল টেম্পারেচার বলা হয়ে থাকে, বা প্রি ইন্ডাস্ট্রিয়াল লেভেল উষ্ণতা যদি আমরা বলি সেটা বলতে পারি 1850 সাল থেকে 1900, ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের ঠিক আগ মুহূর্তে। এই শব্দটা আমরা জানি, কারণ অনেক সময় একটা প্রশ্নে আসতেও পারে। এই যে SR-15 রিপোর্টটা দায়িত্ব দেওয়া হয়েছিল 2015 সালে, এই রিপোর্টটা 2018 8 অক্টোবর 2018 এই সময় সাবমিট করা হলো, এবং এটাকে অ্যাপ্রুভ করা হয় ইনচেন, সাউথ কোরিয়াতে, দক্ষিণ কোরিয়ার ইনচেন শহরে। ইনচেনটা আসলে সায়েন্স সিটি, লিখে দিয়ে ইনচেন, INCHEN, ইনচেন, দক্ষিণ কোরিয়ার এটাকে সায়েন্স সিটি বলে তারা। এখানে যে কনফারেন্সটা হয়েছিল সেখানে প্রায় 6000, এটার পরে 8 অক্টোবর রিপোর্ট করা হয়, এবং 6000 সায়েন্টিফিক রেফারেন্স এখানে দেওয়া হয়েছিল। মানে বৈজ্ঞানিক প্রমাণ আমরা বলতে, 6000 বৈজ্ঞানিক প্রমাণ এখানে সংযুক্ত করা হয়েছে এই রিপোর্টের সাথে। এবং এটা প্রিপেয়ার করেছে 91 জন সায়েন্টিস্ট, ক্লাইমেট সায়েন্টিস্ট, 40 দেশ থেকে। জন অথর আমরা বলবো এই রিপোর্ট, অথর মানে যারা একটা সায়েন্টিস্ট রিসার্চ করেছেন তারা, এবং 40টা দেশ থেকে, 40 দেশের 91 জন সায়েন্টিস্ট, প্রায় 6000 সায়েন্টিফিক রেফারেন্সেস বা সায়েন্টিফিক বৈজ্ঞানিক প্রমাণ তুলে ধরে এটাকে ওনারা রিপোর্টটা তৈরি করেছেন। SR-15 নামে যে রিপোর্ট, এটাকে তৈরি করেছেন। এই রিপোর্টটা যে ইনচেন প্রোগ্রামটা ছিল, সেটা IPCC 48তম কনফারেন্স ছিল। IPCC ইনচেনে 48তম কনফারেন্স। তাহলে আমরা যে তথ্যগুলো পেলাম, যেটা পাবলিশ হয়েছে 8 অক্টোবর তারিখে, 8 অক্টোবর 2018, প্রথম যখন প্যারিস COP21 এ যখন প্যারিস জলবায়ু চুক্তি স্বাক্ষর হয়, ওই সময় IPCC কে দায়িত্ব দেওয়া হয়। IPCC তাদের 3 বছর ধরে রিসার্চ করে বা কাজকাম, এরপরে যতটুকু কাজকাম দরকার করে, ওনারা ইনচেনে 48তম IPCC সম্মেলনে 40 দেশের 91 জন সায়েন্টিস্ট বা অথর, প্রায় 6000 সায়েন্টিফিক রেফারেন্সেস সহকারে একটা রিপোর্ট তৈরি করেন। সেখানে বললেন যে 2030 থেকে 2052 সালের মধ্যে প্রি ইন্ডাস্ট্রিয়ালাইজ লেভেলের তুলনায় পৃথিবীতে টেম্পারেচার 1.5 ডিগ্রি সেলসিয়াস বেড়ে যাবে, বা আরো বেশি হতে পারে। বলছে যদি এই টেম্পারেচার বা বৈশ্বিক উষ্ণায়নকে ঠেকাইতে হয়, তাহলে 2030 সালের ভিতরে 25% কার্বন নিঃসরণ কমাইতে হবে, এবং 2075 সালের ভিতরে 100% কার্বন নিঃসরণ কমাতে হবে, যদি এই টেম্পারেচার রাইজকে ঠেকানো লাগে। আমরা এখন অন্য জায়গায় যেতে চাচ্ছি, IPCC আমরা শেষ করতে চাচ্ছি, নেক্সট পার্টে আমরা চলে যাই। নেক্সট আমরা UNFCCC, UN Framework Convention on Climate Change, Framework Convention on Climate Change। আপনারা এটা জানেন যে এটা UN এর একটা কনভেনশন। কনভেনশন মানে আইন, যখন এটা কনভেনশন হয় তখন এক ধরনের আইন হয়ে যায়। আর যদি আমরা বলি তাহলে এটা পরিবেশ সংক্রান্ত, জাতিসংঘের পরিবেশ সংক্রান্ত একটা বৈশ্বিক চুক্তি, গ্লোবাল এগ্রিমেন্ট, নট ইন্টারন্যাশনাল, আমরা গ্লোবাল চুক্তি। এটা এর উদ্দেশ্য ছিল যে বায়ুমণ্ডলে যে গ্রিন হাউস গ্যাস নির্গমন হয়, এর হার এমন একটা জায়গায় স্থিতিশীল রাখা, বাড়তে না দেওয়া, যাতে এই জলবায়ুগত যে ক্ষতি হতে পারে, জলবায়ু পরিবর্তনের কারণে যে ক্ষতি হতে পারে,
তা যেন মানুষ বা মানবিক পরিবেশের জন্য, মানুষের বা প্রাণীদের বসবাসের জন্য কোনো বিপর্যয়কর অবস্থায় বা বিপত্তিকর বা ধ্বংসাত্মক কোনো অবস্থায় না নিয়ে যায়। তাহলে উদ্দেশ্য হলো গ্রিন হাউস গ্যাসের নির্গমনকে একটা স্থিতিশীল অবস্থায় রাখা, যাতে করে জলবায়ুগত মানবিক পরিবেশের অবস্থা কোনো বিপজ্জনক পর্যায়ে বা বিপত্তিকর পর্যায়ে পৌঁছে না যায়। এটার প্রথম ড্রাফট করা হয়, ড্রাফটেড, এই চুক্তিটাকে ড্রাফট করা হয় আপনার 9 মে 1992 তারিখে ড্রাফট করা হয়, এবং তখন এটা স্বাক্ষর করেছে 4 থেকে 14 জুন 92-তে এটা প্রথম সাইন হয়। এর ভিতরে নেগোসিয়েশন যারা করে, প্রায় শুরুতে নেগোসিয়েশন মানে এই চুক্তিটা যখন তৈরি হয় বা এই আইনটা যখন তৈরি হয়, তখন যারা এটার সাথে ডিবেটে ছিল, এরকম সংখ্যা হলো আপনার 154 জন নেগোসিয়েশন, এবং শুরুতে 154 জন নেগোসিয়েশনও করেছে, শুরুতে সাইন করেছেন ইনারা, সাইন বাই, স্বাক্ষর করেছেন 154 জন সদস্য। এবং এই যে সামিটটা ছিল, সে ছিল আপনাকে বলি রিসামিট বা সামিট, বাংলা কি বলে এটাকে, রিও ডি জেনেরিওতে যেটা হয়েছিল, আর্থ সামিট, ধরিত্রী সম্মেলন, সেখানে এটা প্রথম সাইন হয়ে থাকে। ধরিত্রী সম্মেলনের অফিসিয়াল নাম হলো ইউএনসিইডি, ইউনাইটেড নেশনস কনফারেন্স অন এনভায়রনমেন্ট এন্ড ডেভেলপমেন্ট, ইউনাইটেড নেশনস কনফারেন্স অন এনভায়রনমেন্ট এন্ড ডেভেলপমেন্ট, ইউএনসিইডি, এটা অফিসিয়াল নেম, যেটাকে আমরা ধরিত্রী সম্মেলন বলে থাকি। এখন এটা সিগনেটারি আছে, এই মুহূর্তে সিগনেটারিজ আছে 165 দেশ বা অর্গানাইজেশনও হতে পারে, সিগনেটারিজ 165 জন। পার্টি আছে এর চেয়ে বেশি, 197টা। পার্টি বলতে শুধু দেশ না, দেশের বাইরে পার্টিজ আরো, যেমন ইউনাইটেড কি বলে আপনার ইউরোপিয়ান ইউনিয়ন, তারাও হতে পারে, ইউএন এর মেম্বারের বাইরের দেশও এখানে আছে। সুতরাং পার্টি বিভিন্ন অর্গানাইজেশনও থাকতে পারে এর ভিতরে, পরিবেশ অর্গানাইজেশন, এরকম মিলে 197টা পার্টি আছে। বাংলাদেশ এটার মেম্বারশিপ নিয়েছে আপনার 9 জুন 9/6/92-তে বাংলাদেশ এটার মেম্বারশিপ নেয়, বাংলাদেশ। এবং প্রত্যেকটা চুক্তি আপনারা জানেন যে একবার স্বাক্ষর হওয়ার পরে যতক্ষণ পর্যন্ত এটা সংসদে অনুমোদন না হয়, যেটাকে রেটিফিকেশন বলে, ততক্ষণ পর্যন্ত এটা ওই দেশের জন্য বা ওই অঞ্চলের জন্য এটা কার্যকর হয় না। তো বাংলাদেশ এটাকে রেটিফাই করে 15 এপ্রিল 94-এ, 15 এপ্রিল 94-তে বাংলাদেশ রেটিফাই করে এটা। চুক্তিটা সই করলো 9 জুন 92-তে বাংলাদেশ, এবং রেটিফাই করলো 15 এপ্রিল 1994। এবং এই পরিবেশ সংক্রান্ত যে কোনো বিষয়েরই বাংলাদেশের ফোকাল পয়েন্ট হলো আমাদের পরিবেশ ও বন মন্ত্রণালয়, যেটার নাম এখন একটু বড় করে রাখা হয়েছে। পুরোটা নাম আপনার হলো যে মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট, ফরেস্ট এন্ড ক্লাইমেট চেঞ্জ। এটাও কখনো কখনো পরীক্ষায় আসে যে কোন মন্ত্রণালয় এটার দায়িত্বে আছে, ওই মন্ত্রণালয়ের নাম কি। নাম হলো আপনার পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, পরিবেশ, বন এবং জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। আর যেহেতু এটা ইউএন এর একটা কনভেনশন, সুতরাং এটা ডিপোজিটরি বা এটা যাদের কাছে চুক্তিটা রাখা হয় ডিপোজিটরি, তারা হলো জাতিসংঘ। এবং এটা হয়েছিল রিও ডি জেনেরিওতে, আমরা জানি। সদর দপ্তর এখন বনে, এটার সেক্রেটারিয়েট বা সদর দপ্তর বন, জার্মানির বনে এটা সদর দপ্তর, ইউএনএফসিসি সদর দপ্তর জার্মানির বন শহরে। এটার এক্সিকিউটিভ এখন যিনি আছে, এক্সিকিউটিভ সেক্রেটারি যেটা প্রধান, উনি একজন মেক্সিকান ডিপ্লোম্যাট, উনার নাম ভদ্র মহিলা প্যাট্রিসিয়া স্পিনোসা। আমি বানানটা লিখে দিচ্ছি, আপনারা জানেন হয়তো স্পিনোসা, প্যাট্রিসিয়া স্পিনোসা, ভদ্রমহিলা এটার এক্সিকিউটিভ সেক্রেটারি হিসেবে আছেন। এবং এই আপনার ইউএনএফসিসিসি জলবায়ু 2015-তে যে জলবায়ু সম্মেলন হয়েছিল, সেটার সাথে একসাথে মিলে প্রিন্সেস অফ
আস্তুরিয়াস অ্যাওয়ার্ড পেয়েছিলেন ফর ইন্টারন্যাশনাল কোঅপারেশন 2016-তে। যেমন আমরা আগেরটা বললাম যে 2007-এ নোবেল পেয়েছিল আলগোরকে সাথে নিয়ে, এইখানে একইভাবে বলছি আমরা যে এনারা স্প্যানিশ সরকার বলতে পারি আমরা, সরকার ঠিক না, স্প্যানিশ রাজা বা রাজ ফ্যামিলি, রয়্যাল ফ্যামিলির তরফ থেকে এই পুরস্কারটা 1981 সাল থেকে দিয়ে আসছে। এবং সাধারণত যিনি ক্রাউন প্রিন্স বা ক্রাউন প্রিন্সেস থাকে, তারপরে পরবর্তী রাজা বা রানী যিনি হবেন, তার মানে বর্তমান রাজা রানীর যিনি প্রথম সন্তান, ছেলে হোক মেয়ে হোক, উনার নামে এটা পরিবর্তন করা হয়। 1978 সালে প্রথমে এটা তাদের সংবিধান থেকে তারা সংবিধান পাশ করে এবং 81 সাল থেকে দেওয়া শুরু করে। 2014 পর্যন্ত এখন যিনি কিং ফিলিপ 6 ওনার নামে 2014 পর্যন্ত এই অ্যাওয়ার্ডটা চালু ছিল। এখন ওনার মেয়ে, সে বড় হয়ে গেছে, তার বড় মেয়ের নামে এটাকে রাখা হয়েছে। এবং যেহেতু উনি মহিলা, এই জন্য এটা ওনার নাম হলো লিওনর, প্রিন্সেস বলা হচ্ছে, ওনার নাম লিওনর, প্রিন্সেস লিওনর। সুতরাং আগে যেটা প্রিন্স ছিল, এটার নাম হয়েছে প্রিন্সেস অফ আস্তুরিয়াস অ্যাওয়ার্ড ফর ইন্টারন্যাশনাল কোঅপারেশন, প্রিন্সেস অফ আস্তুরিয়াস। এটা ওনাদের উপাধি, প্রিন্সেস অফ আস্তুরিয়াস। নামটা তো আমি দিলাম এখানে, আস্তুরিয়াস ওনাদের নাম হিসাবে। এটা যে ব্রিটেন, এটা ইউরোপে অনেক জায়গায় প্রচলিত আছে। তারা বিভিন্ন উপাধি হিসাবে তারা গ্রহণ করে। ওনার নাম, মেয়েটার 2005 সালে জন্ম, তার মানে এখন 15 বছর বয়স। এই 2015 থেকে তার নামে চালু হয়ে আসছে। 2016-তে ইউএনএফসিসি কে এই অ্যাওয়ার্ডটা দেওয়া হয়। আমরা কপ জানি যে এ পর্যন্ত মোট কতবার কপ হয়েছে, কনফারেন্স অফ পার্টিস। তার মানে সর্বোচ্চ নীতি নির্ধারণ, ইউএনএফসিসি সর্বোচ্চ নীতি নির্ধারণী সভা হলো সিওপি, টপ একদম সম্মেলন, এটা কনফারেন্স অফ পার্টিস। এ পর্যন্ত 25টা সিওপি হয়েছে। এবং সর্বশেষ যেটা ছিল 25তমটা, সেটা ছিল মাদ্রিদে, স্পেনে। এবং সবচেয়ে প্রথম যেটা হয় কপ অন, সেটা বার্লিনে হয়। আমি লিখে দিই, কপ অনটা বার্লিনে হয়েছিল, কপ অন 1995 সালে। তারিখটা আপনার হলো 28 মার্চ থেকে 7 এপ্রিল, 28 মার্চ থেকে 7 এপ্রিল 1995-তে বার্লিনে হয়েছিল। এবং সর্বশেষ কপটা ছিল কপ 25, এটা মাদ্রিদে হয়েছিল 2019 সালে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ওখানে গিয়েছিলেন মাদ্রিদে। এটা 2 থেকে 13 ডিসেম্বর, 2 থেকে 13 ডিসেম্বর 2019-এ। এই কপ 25 নিয়ে বেশ হইচই বা বেশ নাড়াচাড়া হয়ে গিয়েছিল। হওয়ার কথা ছিল এটা ব্রাজিলে। আগে থেকে এটা নরমালি নিয়ম হলো, আগের দিন তো ঠিক করাই থাকে, মোটামুটি একটা তারিখ ঠিক করা থাকে নভেম্বরে বা ডিসেম্বরে। এবং কে এটা হোস্ট করবে, কোন দেশে হবে, আগের সম্মেলনটা যখন হয় তখন ওই সম্মেলনের সময় সেই দেশ, যে দেশ উইলিংলি বলে বা নিতে চায়, তারা আমরা হোস্ট করবো, তাদেরকে দিয়ে দেওয়া হয়। তো কপ 25 ব্রাজিলে হওয়ার কথা ছিল, কিন্তু ব্রাজিলে তখন যখন বলসোনারো যখন 2019-এ নির্বাচিত হলেন, 2019-এ হওয়ার কথা ছিল ব্রাজিলে, কিন্তু এই প্রোগ্রাম হওয়ার আগেই বলসোনারো ব্রাজিলের প্রেসিডেন্ট হন। বলসোনারো সবসময় এই পরিবেশ সংক্রান্ত বিষয়ের বিরোধিতা করে আসছেন। ওনার নামে বিভিন্ন কথা শোনা যায়। ইভেন অ্যামাজনের যে বড় কাঠ ব্যবসায়ী এবং গরু ব্যবসায়ী ইত্যাদি ইত্যাদি, সেটার নাম হিসাবেও বলসোনারোর নাম শোনা যায়। তো এনিওয়ে, বলসোনারো এটাকে কখনোই চায় নাই যে এটা হোক। সুতরাং উনি একটা বললেন যে না, আমার দেশ এটা করতে, উনি প্রেসিডেন্ট হয়ে বললেন যে আমার দেশ এটা করতে পারবে না, কারণ আমার পয়সা নেই। ডিপ্লোম্যাটিক্যালি এটা বলাটাই সেফ, আমি এটা করব না, পছন্দ করছি না, সেটা তো আর কেউ বলবে না, বলছে আমার আর্থিক সংকটের কারণে আমি এটা করতে পারবো না। তখন এটা হওয়ার কথা ছিল নভেম্বরের 11-12, 2 দিন। তো যেহেতু উনি তখন 2019-এর শুরুতেই উনি না করে দিলেন অর্থনৈতিক কারণ দেখিয়ে, তখন চিলি এটাকে বললো যে ঠিক আছে, আমরা ডিসেম্বরের 2 থেকে 13 তারিখ পর্যন্ত আমরা এটাকে করতে পারি। তো চিলির ভিতরেও তখন এমন একটা অবস্থা শুরু হয়ে গেল
চিলির সরকারের বিরুদ্ধে সাধারণ মানুষ তাদের করাপশন, তাদের অযোগ্যতা, দেশ শাসন, বিভিন্ন বিষয় নিয়ে, পলিটিক্যাল ইস্যুস গুলো নিয়ে অসংখ্য লোক সান্টিয়াগোতে এবং সারা দেশেই হওয়ার কথা ছিল, এটা সান্টিয়াগোতে সারা দেশে এমন মারাত্মক বিক্ষোভ হয়ে গেল। এই কারণেই যে নট দ্যাট, বাট অনেকগুলো কারণ মিলে, পলিটিক্যাল ইস্যু এটাও কারণ ছিল হয়তো ওর মধ্যে। সবকিছু মিলে মানুষ প্রচন্ড ভাবে রাস্তায় নেমে এসে বিক্ষোভ করতে থাকে, বাধ্য হয় চিলি এটাকে ক্যান্সেল করতে। তখন খুব অল্প সময়ের ভিতরে স্পেন এটাকে ভলান্টিয়ার করে এবং স্পেনের সর্বশেষ 2 থেকে 13 ডিসেম্বর এটা হয়। যদিও স্পেনে এটা খুব একটা সাকসেসফুল ছিল না, অনেক ধরনের বাধার সম্মুখীন সেখানে হতে হয়েছে এবং ওখান থেকে যে আউটকামটা আশা করা হচ্ছিল সেই আউটকামটা মাদ্রিদ থেকে পাওয়া যায় নাই। কাঙ্ক্ষিত যে ফলাফল পাওয়ার কথা ছিল অনেক বিষয়ে, বিশেষ করে ফাইন্যান্স, মিটিগেশন, যাদের যে পরিমাণ রিডিউস করার কথা ছিল আইনগত দিকে, সমস্ত বিষয় ঠিক যেটা এক্সপেক্টেড ছিল ওরকম আসেনি। 2000 এবার যে 2020 গেল, 2020-এর নভেম্বর মাসে হওয়ার কথা ছিল এটা গ্লাসগোতে, ব্রিটেনের গ্লাসগো, ইংল্যান্ড মানে ইউকের গ্লাসগোতে এটা কথা ছিল 9 থেকে 19 নভেম্বর এই বছরে 2020-তে হওয়ার কথা ছিল গ্লাসগোতে, কিন্তু করোনার কারণে, কোভিড-19-এর কারণে এটা হয় নাই। নতুন একটা তারিখ আবার গ্লাসগো বা আপনার এরা ঘোষণা করেছে অর্গানাইজেশন, সেটা হলো 1 থেকে 12 নভেম্বর 2021 গ্লাসগোতে এটা হবে বলে, যদি সবকিছু ঠিক থাকে। ইউকে নতুন তারিখ ঘোষণা হয়েছে, এটা হলো COP26। COP27 হওয়ার কথা ছিল নভেম্বর 2021-এ, বাট এটা যখন COP21, দ্যাট মিনস এই যেটা COP26 যেটা সরি COP26 যখন 2021-এর নভেম্বর মাসে হয়তো হবে সবকিছু ঠিক থাকলে গ্লাসগোতে, তখন COP27 এবং COP27 কবে কোথায় হবে সেটা ফাইনাল করা হবে এবং COP28 এর ডেটটাও তখন ফাইনাল করা হবে। সো এ পর্যন্ত হলো আমাদের ইউএনএফসিসিসি আমরা আলাপ করলাম। আমরা কিয়োটো প্রোটোকলে চলে যেতে চাচ্ছি। কিয়োটো প্রোটোকলটা আপনার ইউএনএফসিসিসির এক ধরনের এক্সটেনশন আমরা বলতে পারি। প্রোটোকল শব্দটা ডিপ্লোম্যাটিক একটা ওয়ার্ড, কোন চুক্তির প্রোটোকল সেটাকেই বোঝানো হয় যে মূল চুক্তির কিছু সংশোধন বা বিয়োজন বা যে কোনো ধরনের এডিশন, মূল চুক্তি থেকে যতটুকু পরিবর্তন করা প্রয়োজন সেই অংশটুকুকে প্রোটোকল হিসাবে বলা হয়। তার মানে এটা মূল হলো আপনার ইউএনএফসিসিসি, তার প্রোটোকল কিয়োটো প্রোটোকল। কিয়োটো তো জাপানের জায়গার নাম, জাপানের প্রাচীন রাজধানীর নাম কিয়োটো, এই জন্য কিয়োটোতে হয়েছে বিধায় কিয়োটো প্রোটোকল বলা হয়। ঘটনাটা ইউএনএফসিসির কিছু ইমপ্লিমেন্টেশনের অংশ একটা, যে কিভাবে আমরা এটার উপরে কাজ করব, মোডাস অপারেন্ডি আমরা বলতে পারি, কার্যপ্রণালী বলতে পারি, সেটার উপরে কিয়োটোতে যে প্রোগ্রামটা হয়েছিল 1997 সালে COP3-তে, COP3 1997 সালে জাপানের প্রাচীন রাজধানী, এখন তো টোকিও, আগে যেটা ছিল কিয়োটো, সেখানে এটা হয় 1997 সালে COP3-তে, ইউএনএফসিসিসি COP3 কনফারেন্স অফ পার্টিস 3-তে। এর মূল কাজ হলো যে আপনার যে সমস্ত দেশ এই ধরনের মানে গ্লোবাল ওয়ার্মিং এর জন্য বড় রকম দায়ী, তাদেরকে দায়বদ্ধ করে গ্রিন হাউস গ্যাস নির্গমনের জন্য দায়বদ্ধ করে একটা চুক্তি তৈরি করা। যে এটা মূলত ইন্ডাস্ট্রিয়ালাইজড কান্ট্রি যারা বেশি কার্বন নিঃসরণ করছিল পৃথিবীতে, তারা যাতে এটা বেশি করতে না পারে এই জন্য, বা তারা যেন এটাকে মিটিগেট করে, কমিয়ে নিয়ে আসে, সেই উদ্দেশ্যকে সামনে রেখে এই কিয়োটো প্রোটোকলটা করা হয়েছিল জাপানে। এটা নিয়ে অনেকেরই অনেক ধরনের কথা আছে। কিয়োটো প্রোটোকল তো ব্যর্থ বলতে পারি আমরা এক ধরনের, সেটারও কারণ আছে। ব্যর্থতার মূল কারণ হলো যে এখানে কোনো বাইন্ডিংস ছিল না।
একটা হলো যে শুধুমাত্র ইন্ডাস্ট্রিয়ালাইজড কান্ট্রি গুলোকে এখানে ফ্রেমওয়ার্কের ভিতরে আনা হয়েছিল এবং এখানে কোনো আইনগত বাধ্যবাধকতাও ছিল না। অলমোস্ট এটা একটা ঐচ্ছিক বিষয় ছিল, যে কারণে অনেকে মানে নাই। এটা যে টার্গেট ছিল 5.2%, মানে এই চুক্তি অনুযায়ী কথা ছিল যে এটার মেয়াদ দেওয়া হয়েছিল 1997 সাল থেকে নিয়ে 2012 পর্যন্ত, 15 বছরের একটা শিডিউল হাতে নেওয়া হয়েছিল। বলা হয়েছিল যে এই 15 বছরের মধ্যে গ্রিন হাউস গ্যাস 5.2% কমিয়ে আনা হবে, নিঃসরণ 5.2% পর্যন্ত টোটাল কমিয়ে আনা হবে গ্রিন হাউস গ্যাস গুলো। এবং মূলত এটা উন্নত বা ইন্ডাস্ট্রিয়ালাইজ দেশকেই বলা হয়েছিল যে তোমরা কমিয়ে আনবা, যেহেতু তোমরা এটাকে নিঃসরণ করছো। আমরা যারা এলডিসি কান্ট্রি, আমাদের তো ইন্ডাস্ট্রিয়ালাইজেশন ছিল না, সুতরাং আমাদের এই দোষভার তখন দেওয়া হয় নাই। যাই হোক, এবং এটা ঐচ্ছিক একটা বিষয় ছিল। কিন্তু এটা যেহেতু লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি, বিভিন্ন সময় যখন এটা নিয়ে বসা হয়েছে, লক্ষ্যমাত্রা এটা অর্জিত হয় নাই। স্বাভাবিকভাবে ঐচ্ছিক ছিল, সে কেউ করেছে কেউ করে নাই, এরকম একটা অবস্থা ছিল। না করার কারণে এটা দোহা রাউন্ড যখন হলো COP18 দোহা, এই 2012 সালে, তখন এটাকে আরো 8 বছরের জন্য বাড়িয়ে দেওয়া হয়। 8 বছরের জন্য এক্সটেন্ড করে, তার মানে 2020 এই পর্যন্ত এটা মেয়াদ বৃদ্ধি করা হয়। এখন 2020 তো শেষ হয়ে গেল, কিন্তু যেহেতু 2020-এ কোনো মিটিং হয় নাই, কনফারেন্স, সিওপি বলেন বা সিএমপি বলেন, সিএমপি বলা হয় যখন আপনার কিয়োটো প্রোটোকলের কনফারেন্স হয়, যেমন আপনার ইউএনএফসিসির কনফারেন্স গুলোকে আমরা বলছি সিওপি, ইউএনএফসিসির যে কনফারেন্স। একইভাবে কিয়োটো প্রোটোকলের কনফারেন্স গুলোকে বলা হয় সিএমপি। তো কপ আর সিএমপি যখন শুরু হয়েছে, সিএমপি 1997 সাল থেকে, তখন থেকে কপের সাথে পাশাপাশি এটাও হতে থাকে। সুতরাং সিএমপি বলেন বা কপ বলেন, এইগুলার মিটিং যেহেতু 2020-এ হয় নাই, গ্লাসগোতে যেটা হওয়ার কথা ছিল, সুতরাং এটার এক্সটেনশন হবে না, এটা শেষ হয়ে যাবে। 2012 থেকে যেটা এক্সটেনশন হয়েছিল 8 বছরের, তার মেয়াদও শেষ হয়ে গেছে। সুতরাং কিয়োটো প্রোটোকলের ভবিষ্যৎটা কি হতে যাচ্ছে, এটা আরো একটু আমাদেরকে অপেক্ষা করতে হবে জানার জন্য। যদিও আমরা বলতে পারছি যে এটা ব্যর্থ, এবং সেটার কারণে আমরা বললাম যে এটা ঠিক লক্ষ্য অর্জন করতে পারে না। এটা সিগনেচার হয় আপনার 11ই ডিসেম্বর। ইভেন আপনার এই কিয়োটো প্রোটোকলে যারা ডেভেলপিং কান্ট্রি ছিল, আমরা তো এলডিসি, ডেভেলপিং, আর একটা হলো ডেভেলপ কান্ট্রি। ডেভেলপিং কান্ট্রি যারা ছিল বিশ্বের বেশিরভাগ দেশগুলো, তাদেরকেও এই ফ্রেমওয়ার্কের ভিতরে বা এই প্রোটোকলের ভিতরে আনা হয় নাই, যে কারণে শুধু ইন্ডাস্ট্রিয়ালাইজ কান্ট্রি গুলো এটাকে পছন্দও করে নাই, তারা করেও না, এবং বেশিরভাগ গ্যাস অন্য জায়গাগুলো থেকেও নির্গত হয়েছে, ইউরোপের দেশগুলো থেকে। সুতরাং সবকিছু মিলে এটা ফেল করেছে। এটার স্ট্রাকচারটাই তখন যেভাবে চিন্তা ভাবনা করা হয়েছিল, পরবর্তীতে সেগুলো আর কাজ করে নাই। এটা সিগনেচার হয় 11 ডিসেম্বর 1997 কিয়োটোতে, জাপানের পুরাতন রাজধানী কিয়োটোতে, এবং এটা কার্যকর হয় 16 ফেব্রুয়ারি 2005-এ। বাংলাদেশ এটাকে স্বাক্ষর করে বাংলাদেশের জন্য। বাংলাদেশ এটাকে স্বাক্ষর করেছে 22 অক্টোবর 2001 তারিখে, এবং এটা কার্যকর আমরা করেছি 16 ডিসেম্বর তারিখে। একটা ভালো দিন আমরা বলতে পারি, 16 ডিসেম্বর 2005। 16 ফেব্রুয়ারি তো টোটাল এটা রেটিফাই, মানে রেটিফিকেশনের জন্য যখন একটা চুক্তি বা প্রোটোকল হয়, এটা যেহেতু প্রোটোকল, এটা চুক্তি না, চুক্তিতে তো আমরা আগেই সই করেছি, সুতরাং এটাতে সইয়ের বিষয় ওরকম বড় থাকার চাইতে রেটিফিকেশনের বিষয়টা আরো বেশি বড় ছিল। এনিওয়ে, আমরা কিয়োটো প্রোটোকলকে অ্যাকসেপ্ট করেছি 2001-এ, এবং এটা সাইন করে রেটিফিকেশন হয়েছে 2005-এর ডিসেম্বরে। ওয়ারাজ এটা, এই যে রেটিফিকেশন হওয়ার জন্য যে কোনো চুক্তির জন্য শর্ত হলো কিছু, মানে বিষয় হলো কিছু শর্ত থাকে, যে এটা অ্যাজ পার এক্সাম্পল আমরা যদি ধরে নিই যে এটার সিগনেটরি ছিল 191টা দেশ, 191টা দেশ হলো এটা সিগনেটরি, স্বাক্ষরকারী দেশ। সাধারণত বলে দেওয়া থাকে চুক্তিতে যে 50%-এর বেশি দেশ যদি এটাকে অনুমোদন দেয় বা রেটিফাই করে, অথবা কোথাও বলা থাকে 55%,
এটা বলা থাকে যে ওই চুক্তির মধ্যে যে কতগুলো দেশ বা কত পার্সেন্ট দেশ এটাকে রেটিফাই করলে এটা কার্যকর হবে। এই শর্তের কারণে যেদিন সাইন হয়েছে নির্দিষ্ট সংখ্যক দেশ রেটিফাই করা যখন কমপ্লিট হয়েছে তখন এটা কার্যকর হয়েছে। এই জন্য এই কার্যকর 16/2/2005 থেকে হয়েছে। আমরা 16/12-তে রেটিফাই করেছি, তারপরে আমাদের জন্য এটা প্রযোজ্য হবে এই তারিখ থেকে, যেদিন আমরা এটাকে রেটিফাই করেছি, যেদিন সিগনেচার করেছি সেদিন থেকে না। যেমন 1974-এর ল্যান্ড বাউন্ডারি এগ্রিমেন্ট, মুজিব ইন্দিরা চুক্তি, আমরা জাতির জনক বেঁচে থাকতে আমরা ওই সময় এটাকে রেটিফাই করে ফেলেছিলাম, কিন্তু ইন্ডিয়া এটাকে রেটিফাই করেছে অনেক পরে, যে কারণে ইন্ডিয়া যখন রেটিফাই করেছে তারপরে ছিটমহল গুলো বিনিময় হয়েছে, কারণ দুই পক্ষকেই রেটিফাই করতে হয়, তাদের রেটিফিকেশন হয়নি, এই জন্য আমাদের দেরি হয়েছে। এবং এই চুক্তিটাতে স্বাক্ষর করেছে কিন্তু রেটিফাই করে নাই এরকম একটা দেশ আমেরিকা। তাদের যুক্তি ছিল এরকমই যে এটা আমাদের উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে ইন্ডাস্ট্রিয়ালাইজ কান্ট্রি হিসাবে, আমরা কেন দায়ভার নিব, সমস্ত অন্যরা কেন নিবে না, বিভিন্ন ধরনের বিষয় এখানে ছিল। এবং তখন তো সায়েন্টিফিক ডেটা গুলো বা সায়েন্টিফিক প্রুফ এখনো ওইভাবে ম্যাথমেটিক্যাল প্রুফ দিয়ে দেখানো সম্ভব হয় নাই, যদিও প্রচুর পরিমাণে সায়েন্টিফিক তথ্য আছে। এবার সর্বশেষ আমরা SR-15-এ দেখলাম যে প্রায় 6000-এর উপরে সায়েন্টিফিক প্রমাণ, বৈজ্ঞানিক প্রমাণ এবার দেওয়া হয়েছে যে কি পরিমাণে ক্ষতি করছে এবং কি হচ্ছে। সুতরাং সায়েন্টিফিক লজিক নাই এই বিষয়গুলো, যেমন মিস্টার ট্রাম্প এটা বলে সে প্যারিস চুক্তি থেকে বেরিয়ে এসেছিল, কিন্তু এখান থেকে আমরা দেখতে পারবো যে না, সায়েন্টিফিক প্রমাণ অনেক আছে। জো বাইডেন উনি বলেছেন যে উনি ক্ষমতায় যাওয়ার পরে যে 3টা কাজ করবেন, তার একটা হবে এটা প্যারিস চুক্তি স্বাক্ষর করা, ইরান একটা, WHO-তে ফিরে যাওয়া, এগুলা তার প্রথম 3টা কাজের একটা। তো আমরা আশা করছি যে জো বাইডেন যখন ক্ষমতায় আরোহণ করবেন 20 তারিখে জানুয়ারির এই মাসে, উনার ইনস্টলেশন সেরিমনি, তারপরে উনি খুব দ্রুত সময়ে আবার প্যারিস চুক্তিতে ফিরে আসবেন। উনি ওনার ক্যাম্পেইনিং এর সময়ও বলেছেন, যেহেতু আমেরিকা যেদিন বেরিয়ে গেছে এই চুক্তি থেকে, অ্যাপ্লাই করেছে আগে, কিন্তু এর যে শর্ত ছিল সেই অনুযায়ী সে বেরিয়ে এসছে পরে। প্যারিস চুক্তি, আমরা প্যারিস চুক্তির সময়টা দেখবো, আপাতত এটা নিয়ে আর আমরা লম্বা করতে চাচ্ছি না। তো আমরা বললাম যে প্যারিস চুক্তি বা কিয়োটো প্রোটোকল থেকে একমাত্র প্রত্যাহারকারী দেশ হলো কানাডা, আর সই করেছে কিন্তু রেটিফাই করে নাই সেটা হলো আমেরিকা, আর প্রত্যাহার করেছে কানাডা। কানাডা এটা 2011-তে নিজেকে প্রত্যাহার করে নেয় এই কিয়োটো প্রোটোকল থেকে, কারণ কানাডার কথা ছিল যে এটা কোনো ফলাফল আনছে না, শুধু শুধু আমরা এটার পিছনে পয়সা খরচ করছি, আমাদের ইন্ডাস্ট্রিয়ালাইজেশন ক্ষতি হচ্ছে, কিন্তু কাজের কাজ কিছু হচ্ছে না, সুতরাং আমরা থাকবো না। যদিও 2012-তে এটা লাস্ট ডেট ছিল, বাট এটা 2011 সালে ট্রুডোর দেশ এখান থেকে বেরিয়ে যায়। আর আমেরিকার কথা বললাম যে তারা চুক্তিটা বা কিয়োটো প্রোটোকলটাকে সই করেছে ঠিকই, কিন্তু তাদের সংসদে, দ্যাট মিনস কংগ্রেসে, এটাকে রেটিফাই করা হয় না। এখন সিএমপি যদি বলি, আমরা কিয়োটো প্রোটোকলের কনফারেন্স যদি বলি, এ পর্যন্ত মোট 15টা সিএমপি হয়েছে। যেমন আমরা সিওপি বলেছিলাম যে মোট 25টা সিওপি হয়েছে এ পর্যন্ত, 26তমটা গ্লাসগোতে হবে। এখানেও সিএমপি, মোট সিএমপি যেটা কিয়োটো প্রোটোকলের কনফারেন্স অফ পার্টিজ আমরা বলি, এরকম 15টা হয়েছে, 15টা। তার প্রথমটা হয়েছে সিএমপি অন। সিএমপি অন হয়েছে আপনার 28 নভেম্বর থেকে নিয়ে 9 ডিসেম্বর 2005-এ। প্রথমটা হয় আপনার মন্ট্রিয়ালে, কানাডার মন্ট্রিয়ালে প্রথম সিএমপি। এই সময় অনেকগুলো কাজ হয়েছে এই ইয়ে নিয়ে, আপনার গ্রিন হাউস গ্যাস এমিশন নিয়ে কানাডাতে তখন মন্ট্রিয়ালে ভালো কনফারেন্স হয়েছিল, স্বাভাবিক, যেহেতু এটা প্রথম শুরু হয়েছে তো প্রথম আগ্রহ বেশি থাকে, বাট গ্রাজুয়ালি এটা আর খুব একটা কাজে আসে না। যাই হোক, সিএমপি প্রথম হয়েছে মন্ট্রিয়ালে 28 নভেম্বর থেকে 9 ডিসেম্বর 2005-এ, এবং সর্বশেষ যেটা সিএমপি 15, এটা হয়েছে আপনার সিএমপিটা নরমালি আমরা বলছি যে সিএমপিটা সিওপির সাথে প্যারালালি হয়। সিওপি এবং সিএমপি কিন্তু আলাদা জিনিস, একটা কিয়োটো প্রোটোকলের একটা মূল ইউএনএফসিসিসি, বাট দুটোই যখন আপনার ইউএনএফসিসিসি পার্টি প্রোগ্রাম গুলো হয়, কনফারেন্স গুলো হয়, সিওপি যেটাকে বলি, সেখানে এই কিয়োটো প্রোটোকলের পার্টি গুলো আলাদা এক মিটিং করে, সেটাকে আমরা বলি সিএমপি। তো কিয়োটো প্রোটোকলের শেষ কোনটা ছিল আমাদের? সিওপি, কিয়োটো প্রোটোকল বলছি, সরি, কপ।
COP25 ছিল মাদ্রিদে, 2019 সালে। এই CMP 15টা একই জিনিস, একই মিটিং এর সাথে হয়, আমি বলেছি, এই জন্য এটাকে লিঙ্ক করলাম যে CMP 15 যেটা লাস্ট কিয়োটো প্রোটোকলের কনফারেন্স, সেটাও মাদ্রিদে ওই একই সময় ডিসেম্বর মাসে, আপনার ডিসেম্বর 2019 তারিখটা আমি আগের বার বোধহয় লিখেছিলাম যে 2 থেকে 13 ডিসেম্বর 2019। এবং কেন মাদ্রিদে তিনি, এর আগে চিলিতে সান্টিয়াগোতে হওয়ার কথা ছিল, সেখানে হয় নাই, বলসোনারোর কারণে, আপনার বলসোনারোর কারণে ব্রাজিলে হয় নাই, তো ফাইনালি এসে ওই মাদ্রিদে হয়েছিল 2019 ডিসেম্বর মাসে। প্যারিস এগ্রিমেন্ট, অফিসিয়াল নামই প্যারিস এগ্রিমেন্ট। প্যারিস এগ্রিমেন্ট আমরা বাংলায় বলি প্যারিস আবহাওয়া চুক্তি, বাট অফিসিয়াল নেম প্যারিস এগ্রিমেন্ট। এই প্রথম, যেহেতু কিয়োটো প্রোটোকল ফেল করার মূল কারণ ছিল যে এটার আইনগত কোনো বাধ্যবাধকতা ছিল না, এবং শুধুমাত্র ইন্ডাস্ট্রিয়ালাইজড কান্ট্রি গুলোকেই এটা করার জন্য, ঐচ্ছিকভাবে তাও করার জন্য বলা হয়েছিল। গ্রিনহাউস নিঃসরণের পরিমাণও খুব যে বেশি ছিল তা না। এগুলো কারণে কিয়োটো প্রোটোকল ফেল করাতে স্বাভাবিকভাবে মানুষের যে দুশ্চিন্তা, বা নেতা এই ক্ষেত্রে যারা বিশ্ব নেতৃবৃন্দ, তাদের দুশ্চিন্তা ছিলই, যেহেতু গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে, এটা কোনো সাইন্টিফিক প্রমাণ ছাড়াই আমরা বুঝি যে আমাদের দেশের তাপমাত্রা বেড়েছে। আগে তার যেখানে গরমের দিনে, আমার ছোটবেলায় যেখানে ফ্যানও দরকার হতো না, একটা হাত পাখা দিয়ে মানুষ চলতে পারতো আরামসে, এখন ফ্যানেও শহরে কাজ হয় না এসি ছাড়া, এত গরম পড়া শুরু হয়েছে। সময়গুলো পরিবর্তন হয়ে গেছে, বৃষ্টি যখন হওয়ার কথা তখন হচ্ছে না। সুতরাং গ্লোবাল ওয়ার্মিং বা গ্রিন হাউসের ইফেক্ট বা এসব যদি আমি কিছু নাও ধরি, ওভারঅল যে পরিবেশ পরিবর্তন হচ্ছে, আবহাওয়া যদি বলি বা জলবায়ু যদি বলি, ক্লাইমেট যে পরিবর্তন হচ্ছে, আবহাওয়া পরিবর্তন হচ্ছে, এটা বোঝার জন্য কোনো বিদ্বান হওয়া বা মাস্টার্স করা দরকার নাই আপনার ওই সায়েন্সের উপরে, এনভায়রনমেন্টাল সায়েন্সের উপরে। এটা আমরা নিজেরাই ফিল করি শরীরে, যখন আগের চেয়ে বেশি গরম লাগে, 10 বছর আগে যা তার চেয়ে বেশি লাগে, তখন বুঝি যে পরিবর্তন হয়েছে। যখন বৃষ্টি হতো না, এখন সেই সময় বৃষ্টি হচ্ছে, যখন হইতো তখন হচ্ছে না। এই যে যে পরিবর্তনগুলো হয়ে যাচ্ছে, বাংলাদেশ ষড়ঋতুর দেশ ছিল, ষড়ঋতুতে এখন খুঁজে বাইর করতে হবে যে কোথায় ষড়ঋতু, 6টা ঋতু আছে কিনা। মূলত তো গরম, একটু বর্ষা, শীতকাল ঢাকাতে তো নাই, অন্য জায়গায় কিছু আছে। এই 3টা বাদ দিলে তো আর বড় কোনো সিজন বা ঋতু আমরা পাইও না। তো এগুলোর তো কোনো একটা কারণ আছে। বৈজ্ঞানিক তথ্য যদি আমি আপাতত শুনতেও না চাই, তো এটাই আমার জন্য যথেষ্ট যে হ্যাঁ, পরিবর্তন হচ্ছে আবহাওয়া। সুতরাং সেই পরিবর্তনটার যে কারণ, সেটাকেই আমরা না খুঁজে বের করার চেষ্টা করা এখানে। প্যারিস এগ্রিমেন্ট আমরা যেটাতে বলছিলাম, যে এই প্রথম, যেহেতু কিয়োটো প্রোটোকল বা UNFCCC, সেখানে আইনগত বাধ্যবাধকতা ছিল না, ঐচ্ছিক ছিল, মানে আরো যে ত্রুটিগুলো বললাম যে কারণে সে ফেল করেছে, প্যারিস এগ্রিমেন্টে প্রথমে চেষ্টা করা হয় এটাকে একটা আইনগত ফ্রেমওয়ার্কের ভিতরে নিয়ে আসতে, বাধ্য করে দিতে, যে দেশগুলো যেন মেনে চলতে বাধ্য হয়, যাতে করে কার্বনের ইমিশন বা গ্রিন হাউস গ্যাসের ইমিশন কমে যায়, এবং এটার যে কুপ্রভাব পড়ছে সেটা যেন পড়তে না পারে, এবং সেটাকে কিভাবে মোকাবেলা করা যায় সেটা আইনগত ভাবে বাধ্য করার চেষ্টা করা হয়। কিন্তু কিছু উন্নত দেশ, আমরা সরাসরি বলতে পারি, যেমন আমেরিকা, ইভেন আমাদের ইন্ডিয়া, ব্রাজিল, এই ধরনের যারা নব্য ধনী দেশ হতে যাচ্ছে, চায়না, এরা তো আছেই, এরা বিভিন্ন ভাবে এটাকে বাধাগ্রস্ত করতে সবসময় চেষ্টা করে এবং এর বাইরেই থাকে। যাই হোক, এই প্রথমবারের মতো কোন একটা ফ্রেমওয়ার্কের ভিতরে আনার চেষ্টা করা হলো, আইনগত ভাবে মেনে চলার বাধ্যবাধকতা সৃষ্টি করার চেষ্টা করা হলো। কিন্তু এদের কারণে এইটাও আবার পুরোপুরি আইনগত ভাবে করা যায় নাই। 3 ধরনের ল্যাঙ্গুয়েজ এখানে ইউজ করা আছে এগ্রিমেন্টের ভিতরে: শ্যাল, শুড, মে। আইনগত বাধ্যবাধকতা শ্যালের ভিতরে থাকে, এরকম সব জায়গায় হওয়া উচিত ছিল। প্রত্যেকটা আর্টিকেলের প্রত্যেকটা জায়গায় যেখানে মানার বিষয় চলে আসছে, সে কার্বন নিঃসরণের কথা বলুক, বা ফান্ডের কথা বলুক, বা সাইন্টিফিক রিসার্চের কথা বলুক, বা এক্সপিরিয়েন্সের কথা বলুক, এক্সপিরিয়েন্স শেয়ারিং,
যাই বলুক না কেন, কোঅপারেশনের কথা বলুক, টোটালি বাধ্যবাধকতা থাকতো যদি সব জায়গায় শ্যাল ইউজ করা হতো। কিন্তু এই এগ্রিমেন্টটা ওই যে বড় দেশগুলো, না হলে বড় দেশগুলো বলছে তোমরা যদি সব বাধ্যবাধকতার ভিতরে নিয়ে আসো আমরা এটা সই করবো না, আমরা এটা মানবো না। তো বাধ্য হয়ে তখন কম্প্রোমাইজ করে কোনো এক জায়গায় আসার জন্য চেষ্টা করা হয়েছে। তো ওই ময়ূরের কোথাও লেজ কাটা হয়েছে, কোথাও পাখনা কেটে দেওয়া হয়েছে। তো সেই ময়ূর আর হয়তো ময়ূর নাই, বাট কি আছে, কিছু একটা পাখি তো হয়েছে। না থাকে নাই মামার চেয়ে কানা মামা ভালো, এরকম একটা জায়গায় এনে এটাকে রাখা হয়েছে। তো শাল কিছু জায়গায় আছে, অনেক জায়গায় সুট দেওয়া হয়েছে, অনেক জায়গায় মেয়ে দেওয়া হয়েছে। তার মানে এটা আমরা বলতে পারছি না যে পুরো বাধ্য এটা মানতে, বরং আমরা বলবো যে এটা একটা মিশেল। কিছু জায়গায় মানবে, কিছু জায়গায় ঐচ্ছিক, কিছু জায়গায় তার উপরে ছেড়ে দেওয়া হয়েছে, কিছু জায়গায় বলা হয়েছে এটা উচিত। এই ধরনের মানা এবং না মানা, তার মানে লিগালি বাউন্ড অথবা আনবাউন্ড, দুইটা বিষয় প্যারিস এগ্রিমেন্টের ভিতরে আছে। এবং এই একটা বড় কারণ যে কারণে প্যারিস এগ্রিমেন্ট হয়তো বা ফেল হতে যাচ্ছে বা ফেল হয়ে বসতে পারে বলে ভয় হচ্ছে, যেটার পরিণতি কিয়োটো প্রোটোকলের পরিণতির মতোই হতে যাচ্ছে। যেটা আমরা ইনডাইরেক্টলি আমরা বুঝতেই পারি যে 2019-এ যখন আপনার ব্রাজিলে হওয়ার কথা, সেটা বলসোনারো ঠেকিয়ে দিয়েছে। বা এটার বিরুদ্ধে এখন বিশ্বের যারা এটা নিয়ে কাজ করে অনেকেই এ ধরনের কথা এখন বলছে যে এটাও আরেকটা কিয়োটো প্রোটোকল হতে যাচ্ছে। তার কারণগুলো হলো এটা। ইনফ্যাক্ট সরি, এটার যে উদ্দেশ্য ছিল সে উদ্দেশ্যটা ভালো ছিল। প্যারিস এগ্রিমেন্টের উদ্দেশ্য ছিল যে 2100 সালের মধ্যে 2100 সাল, তার মানে এখনো 80 বছর আমাদের বাকি আছে। যেহেতু দেখেন আমাদের যে SR15 এর রিপোর্টটা বলছে, SR15 এর রিপোর্ট বলছে যে এটার টেম্পারেচার 1.5 ডিগ্রির উপরে বেড়ে যাচ্ছে, 1.5 ডিগ্রি সেলসিয়াসের উপরে সেই 2030 থেকে 2052 ভিতরে বেড়ে যাবে। এইখানে বলা হলো যে 2021 সালের ভিতরে টেম্পারেচার বৃদ্ধির পরিমাণটা যেন 2 ডিগ্রি সেলসিয়াসের নিচে রাখা হয়, নিচে কোনো অবস্থাতে যেন 2 ডিগ্রি সেলসিয়াস না হইতে পারে, বা এর নিচে যেন 2100 সালের মধ্যে এটা রাখা হয়। কারণ 2 ডিগ্রি বেড়ে যাওয়া মানে তো এখন যেখানে 43 সেখানে 45 ডিগ্রি হয়ে যাবে, শরীর পুড়ে যাওয়ার মতন অবস্থা হয়ে যাবে, দুরবস্থা হয়ে যাবে, সবখানে সমুদ্র তাল ভেসে উঠবে, বিভিন্ন রকম সাইড ইফেক্ট আপনারা জানেন। বলা হয়ে থাকে যে আমরা যারা সমুদ্র তীরবর্তী দেশ, যারা ভালনারেবল, মালদ্বীপ, বাংলাদেশ, এরকম যারা আছে, কথা ছিল তো যে আমরা ডুবেই যাব, যদিও আমরা এখনো ডুবি নাই। আর আপাতত 2025-এর একটা চিন্তা ভাবনা করা হয়েছিল, 2025 সালের ভিতরে ক্লাইমেট রিফিউজি আমাদের মতো কিছু দেশ হয়ে যেতে পারে। আপাতত সেরকম লক্ষণ আমরা দেখছি না, আশা করছি ইনশাল্লাহ সেরকম হবে না। তো সেটাও যদি বলেন তাহলে আবারও সেটা এই আবহাওয়াবিদদের এক ধরনের ব্যর্থ রিসার্চের ফলাফল আমরা বলতে পারি। যে 2025-এ ডুবে যাবে ডুবে যাবে চিৎকার করা হয়েছে, কিন্তু ডুবে তো নাই, আমরাও ডুবি নাই, মালদ্বীপ এখনো ডুবে পারে নাই। 2025 সামনে কাছাকাছি চলে আসছে, অলরেডি একটু শুরু হয়ে গেছে। তো এনিওয়ে, এখানে যেটা বলা হয়েছে তার উদ্দেশ্য ছিল যে 2100 সালের ভিতরে এই যে যখনই আমরা টেম্পারেচার বৃদ্ধির পরিমাণ বলবো তখনই বারবার আমি বলছি এটা প্রি ইন্ডাস্ট্রিয়ালাইজড লেভেল। এটাকে বেজ লাইন ধরা হবে। তার মানে 1850 থেকে 1900 সালের যে এভারেজ টেম্পারেচার ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের আগে, এইটাকে বেজ লাইন ধরবো। যে সময় যে এভারেজ ছিল, প্রি ইন্ডাস্ট্রিয়ালাইজড লেভেল ছিল টেম্পারেচারে, সেখান থেকে 2 ডিগ্রির ভিতরে এটাকে মানে বেড়ে যেতে পারে টেম্পারেচার। 2 ডিগ্রির কাছাকাছি এটা বা নিচে নামায় রাখার জন্য যা যা করা দরকার আমাদের, গ্রিন হাউস গ্যাস কমানো, এবং যে সমস্ত দেশের সামর্থ্য নাই বা যে সমস্ত দেশ এই সমস্ত ব্যাপারে ইন্ডাস্ট্রিয়ালাইজ না, যেমন আমরা, আমাদের কার্বন নিঃসরণের পরিমাণ খুবই কম, খুবই কম, এবং এটা আমরা ওইরকম কোনো ক্ষতি পরিবেশকে করছি না। আমাদের মতো দেশ, অথচ আমরা ভালনারেবল, ওই যারা ইন্ডাস্ট্রিয়ালাইজ কান্ট্রি, বড় দেশ, তাদের কারণে আমরা ভালনারেবল। এই জন্য বলা হলো যে আমরা আমাদের মতো দেশগুলো এক হলো যে 2 ডিগ্রি সেন্টিগ্রেডের বাইরে যাতে না যায়, বাট এর নিচে যাতে টেম্পারেচার রাখতে হবে। এবং এই লক্ষ্য উদ্দেশ্য এই লক্ষ্য অর্জনের জন্য জলবায়ু পরিবর্তনের মোকাবেলা করার জন্য যা যা করা দরকার, শুধু মিটিগেশন না, মিটিগেশন অ্যাডপশন সহ যা যা করা দরকার, এমনকি যে সমস্ত দেশ সদস্য দেশ এটার জন্য সামর্থ্যবান না, এটাকে ফাইট করার জন্য, রেজিলিয়েন্ট হওয়ার জন্য বা
মোকাবেলা করার জন্য, দৃঢ়ভাবে মোকাবেলা করার জন্য যাদের সামর্থ্যবান তারা এখনো হয় নাই, তাদেরকে আর্থিকভাবে, আর্থিক, টেকনিক্যাল সব ধরনের সহায়তা দিয়ে তাদেরকে এই ব্যাপারে শিক্ষিত এবং তাদেরকে এই ব্যাপারে যোগ্য করে তোলা হবে যে মিটিগেশনের এবং অ্যাডাপ্টেশনের জন্য যেন তারা তৈরি হয়ে যায় এর আগে। এটা, এবং এটার জন্য প্রায় আপনার আমরা আসবো $100 বিলিয়ন ফান্ড দেওয়ার কথা ছিল। যারা বড় বড় দেশ যারা এমিট করছে তাদের জন্য বলা হয়েছিল যে তাদের এই ফান্ডটা দিতে হবে আমাদের মতন দেশকে, যাতে আমরা এই প্রভাব থেকে মুক্ত থাকতে পারি। এটা অ্যাডাপ্ট করে যখন এটাকে গ্রহণ করা হয়, 196টা পার্টি তখন ছিল অ্যাডাপ্টেড, 196টা পার্টি এটা অ্যাডাপ্ট করেছে এবং সাইন হয় 22 এপ্রিল 2016-তে। এটা প্যারিস এগ্রিমেন্টটা 2015-তে মিটিং হয়েছে, কিন্তু এগ্রিমেন্টটা ফাইনালি সাইন হয় 2016-তে। এবং শুরুতে সিগনেটরি ছিল 195টা সদস্য, শুরুতে সিগনেটরি ছিল। এটা ড্রাফট হয় প্রথম 2015-তে, প্যারিস কনফারেন্স যখন চলে, COP21, এটা ছিল COP21 প্যারিসে, COP21। এই সময় এটাকে ড্রাফট করা হয়, তার মানে ডিসেম্বর, আপনার 30 নভেম্বর থেকে আপনার 12 ডিসেম্বর পর্যন্ত 2015 সালে প্যারিসে যখন কনফারেন্স চলতেছিল COP21 এর, সেই সময়ে এই চুক্তিটা ড্রাফট করা হয় এবং এটা এই যে 22 তারিখে এটাকে সিগনেচার করানো হয়। 195টা দেশ এটাকে সিগনেচার করে এবং এটার অবস্থান ন্যাচারালি, যেহেতু আমরা প্যারিস কনফারেন্স বলছি, সুতরাং এটা ফ্রান্সের প্যারিসেই, এটা না বললেও তো আমরা বুঝতে পারি। বাংলাদেশ এটাকে ঠিক যেদিন ওপেন করা হয়েছে, যে 22 তারিখে সিগনেচারের জন্য ওপেন করা হয়, সরি, এই 22 তারিখেই বাংলাদেশ এটাকে সাইন করেছে। যেদিনই ওপেন করা হয়েছে, ড্রাফট ফাইনাল করে, ও প্রসেস থাকে, একটা ড্রাফট প্যারিসে ফাইনাল হয়েছে, এরপর এটা নিউ ইয়র্কে ইউএন এর মাধ্যমে এটা ফাইনাল হয়ে এসে সিগনেচারের জন্য যেদিন ডেট দিয়েছে যে আজকে থেকে সিগনেচার করা হবে, আমরা সেই প্রথম দিনেই এই প্যারিস চুক্তিকে সাইন করেছি 22/2016 তারিখে। এবং আমরা রেটিফাই করতে খুব বেশি সময় নিই, 21 সেপ্টেম্বর আমরা রেটিফাই করি। সেপ্টেম্বর 2016-তে বাংলাদেশ এটাকে রেটিফাই করে। 2016 এদিন বাংলাদেশ এটাকে রেটিফাই করেছে। যুক্তরাষ্ট্র, ট্রাম্প বাবুজি, উনি এটার উপরে ক্ষিপ্ত হয়ে গেলেন যে না, এটা আমাদের ক্ষতি করার জন্য এটা করা হয়েছে, এবং এটা স্বাভাবিক, উনি অনেক কিছুই পছন্দ করেন নাই। তার ভিতরে প্যারিস চুক্তিটাকে উনি ওনার মান সম্মানের জন্য ধরে নিয়েছেন, এবং এটা কোনো কাজের না, সত্য না, এই কথাবার্তা গুলো ঠিক না, এই ধরনের বিভিন্ন কথাবার্তা বলে উনি এখান থেকে বেরিয়ে যাওয়ার জন্য অ্যাপ্লাই করলেন। এবং মজার ব্যাপার হলো 3 নভেম্বর আমেরিকাতে ইলেকশন হলো, 3 নভেম্বর 2020, 4 তারিখে ডেট অনুযায়ী 4 নভেম্বর তারিখে ঠিক পরের দিনই প্যারিস চুক্তি থেকে এটা যুক্তরাষ্ট্র বেরিয়ে গেল। এটা অবশ্যই প্যারিস চুক্তির জন্য একটা বড় ধাক্কা ছিল যুক্তরাষ্ট্রের বেরিয়ে যাওয়াটা। এখন আমরা চিন্তা করছি, যেহেতু জো বাইডেনের প্রতিশ্রুতি আছে, উনি বলছে যে উনি 3টা কাজ করবে। আমি তখন বলতেছিলাম আপনাদেরকে যে 3টা কাজ উনি ক্ষমতায় যাওয়ার পরে প্রথম করবেন। তার একটা প্যারিস চুক্তিতে উনি চলে আসবেন, জো বাইডেন। এবং উনি বলেছেন যে আমরা এখন যথেষ্ট পরিমাণে সায়েন্টিফিক প্রমাণাদি পেয়েছি, তথ্য প্রমাণ সবকিছুই আমাদের হাতে আছে, এবং কিভাবে এটা সবাইকে ক্ষতি করছে আমরা সেটা দেখতে পাচ্ছি। আমি নেওয়ার পর দ্রুত সময়, একদম দ্রুত সময়ের ভিতরে এটা আমি আবার এই চুক্তিতে ফিরে যাব। যেমন ট্রাম্প বাবুজি ক্ষমতায় গিয়ে প্রথমে দ্রুত সময়ের মধ্যে উনি টিপিপি থেকে, যে ট্রান্স প্যাসিফিক পার্টনারশিপ থেকে বেরিয়ে চলে আসছিলেন ওনার চুক্তি কথা অনুযায়ী। একইভাবে এই ভদ্রলোক বলছে যে আমি দ্রুত সময়ের ভিতরে এই চুক্তির ভিতরে আবার অংশীদার হয়ে যাব। এখানে আরো 2-একটা টার্ম আমি নিয়ে আসতে চাচ্ছি, Rio+5, Rio+20, এগুলো শর্ট কোশ্চেন হিসাবে আসে, যে এখানে 5 বলতে কি বোঝায়, 20 বলতে কি বোঝায়। যেমন আমরা ইরান চুক্তির ভিতরে আমরা বলেছিলাম যে ইরান চুক্তিতে আছে P5+1, তো বলছে এই 1 কি বোঝায়, এই 1 বোঝায় যেমন P5, এটা হলো জার্মানি। এই একই ধরনের বলছে যে Rio+5, Rio+20, এটা কি বোঝায়।
এটা যেমন দেশ বুঝিয়েছে, আর এই P5টা হলো আপনার জাতিসংঘের পঞ্চশক্তি, যেটা তারা P5, জার্মানি যেহেতু তাদের বিরুদ্ধে লড়েছিল, P5 তারা ছিল না, জাতিসংঘ তো জার্মানির বিরুদ্ধে গিয়ে এটা তৈরি হয়েছিল জার্মানির কারণে। সো এনিওয়ে, এখানে এই 5 বলতে বোঝানো হয়েছে এটার সময়কাল। রিওটা 1992 সালে সংগঠিত হয়, ধরিত্রী সম্মেলন আমরা যেটা বলছি, আর্থ সামিট, তার 5 বছর পরে, তার মানে এটা যদি 92 হয়, এটা 1997 সালে নিউ ইয়র্কে যে সম্মেলনটা হয়েছিল, এটা ছিল 23 থেকে 27 জুন, 23 থেকে 27 জুন 1997 নিউ ইয়র্ক শহরে হয়েছিল। তখন 5 বছর পরে, এবং এই 5 বছরের রিও সম্মেলনের স্টক টেকিংটা, যে কি কি করা হয়েছে না হয়েছে, এটা একটা হিসাব কিতাব করে একটা ডাইরেক্ট গাইডলাইন দেওয়া হয়েছিল। এই ক্ষেত্রে এটা ইম্পর্টেন্ট ছিল যে এটা স্টক টেকিং হয়েছিল, সেই কারণে এটা রিও প্লাস 5, মানে 5 বছর পরে। তো একইভাবে আমরা রিও প্লাস 20 বলতে 20 বছর পরে, এই সম্মেলনটা মজাদার, 20 বছর পরে আবার গিয়ে রিওতেই হয়েছিল। 20 বছর পরে, তার মানে 2012 সালে, 92 প্লাস 20, 2012 সালের ওই জুন মাসে, এটা ছিল বোধহয় 20 থেকে 22 জুন, 20 থেকে 22 জুন 2012 আবার ফিরে রিওতে গিয়েছিল। এই জন্য এটাকে রিও প্লাস 20, আবার রিও এটা বলা হয়ে থাকে। আর প্যারিস জলবায়ু চুক্তির সবল দিকটা কি, দুর্বল দিকটা কি? সবল দিকটা আমরা বলতে পারি যে কিয়োটোতে যেমন শুধুমাত্র ইন্ডাস্ট্রিয়ালাইজড দেশগুলোর ব্যাপারেই বলা ছিল, সেখানে ডেভেলপিং কান্ট্রিজ গুলাকে দায়িত্ব দেওয়া হয় নাই মিটিগেট করার জন্য, ঐচ্ছিক হলেও দেওয়া হয় নাই, আর এলডিসি কে তো দেওয়া হয় নাই। এই ক্ষেত্রে প্যারিস চুক্তিতে সবল দিক হলো যে মোটামুটি একটা কিছুটা হলেও আইনগতভাবে সমস্ত দেশগুলোকেই আনা হয়েছে, যাদের অবস্থানের প্রেক্ষিতে, কে বেশি করবে কে কম করবে, মোটামুটি একটা আইনগত বাধ্যবাধকতা তৈরি করার চেষ্টা করা হয়েছে কিছু কিছু ক্ষেত্রে। আর দুর্বল দিক যদি আমরা বলি এখানে প্যারিস জলবায়ু চুক্তির, তাহলে যে এটা নিঃসরণটা, বিশেষ করে সবচেয়ে মারাত্মক যে জায়গাটা, এই নিঃসরণটাকে ঐচ্ছিক করে দেওয়া হয়েছে। যেহেতু ওই সময় আমেরিকা এখান থেকে বেরিয়ে যেতে চাচ্ছিল, প্রথমে কথা চুক্তি যেটা হওয়ার কথা ছিল, ড্রাফট যেটা হয়েছিল, সেখানে এই এমিশন, যেটা গ্রিন হাউস গ্যাসের এমিশন বা নিঃসরণ, এটাকে লিমিট ঠিক করে দেওয়া হয়েছে যে এত পার্সেন্ট ইন্ডাস্ট্রিয়ালাইজ কান্ট্রি গুলা করবে, অ্যানেক্স এবিসিডি করে, ডেভেলপিং কান্ট্রি গুলা এরকম করবে, এলডিসি এরকম করবে। এটা বাধ্যবাধকতার ভিতরে আনার জন্যই ড্রাফট করা হয়েছিল। কিন্তু আমেরিকা, ওনারা যেহেতু বড় দেশ, ওনারা গোসা করলেন, এই জন্য বিষয়টা, গ্রিন হাউস এমিশনের বিষয়টাকে ঐচ্ছিক করে ফেলতে বাধ্য হয়েছে, না হলে ওই সময় এই এগ্রিমেন্টটা হয় না, এরকম একটা অবস্থা। আরো অনেকগুলো দেশ তার সাথে পিছনে কাজ করছিল। তো যাই হোক, মোটামুটি ওই যে নাই মামার চেয়ে কানা মামা থাকার জন্য এটা রাখা হয়েছে। বাট এটাই সবচেয়ে বড় দুর্বল দিক, যে নিঃসরণটা মানে ঐচ্ছিক করে ফেলা হয়েছে, বাধ্যতামূলক করা হয় নাই। যে কারণে আমি যদি এটা নাও করি, নিঃসরণটা নাও কমাই কাঙ্ক্ষিত লেভেলে, যেমন বলা হয়েছে যে 2030 সালের ভিতরে এটাকে 25% কমিয়ে আনতে হবে, এরকম যদি নাও করি আমি, তো আমার কেউ কিছু বলতে পারছে না আইনগত ভাবে, যেহেতু এটাকে আমরা চুক্তিটা ওভাবেই করানো হয়েছে। প্যারিস চুক্তির যে গুরুত্বপূর্ণ উপাদানগুলো, সেগুলো মোটামুটি আমরা এরকম লিখতে পারি যে গ্লোবাল উষ্ণায়ন 2°C নিচে নিয়ে আসবো। কখন থেকে? প্রি ইন্ডাস্ট্রিয়াল লেভেল যে ছিল 1850 থেকে 1900 সাল, এই সময়ের টেম্পারেচারের তুলনায়, দ্যাট মিনস প্রি ইন্ডাস্ট্রিয়াল লেভেলের থেকে 2° টেম্পারেচারের বৃদ্ধি, ওই সময় থেকে বৃদ্ধি 2°র ভিতরে থাকবে, 2° না, বলা হয়েছে 2°C কমে যেন থাকে। এইটা 2 নম্বর বলা হয়েছে যে গাছ বা মাটি বা সমুদ্র যারা কার্বন শোষণ করে নেয়, বলছে যে 2050 থেকে 2100 সাল, এই সময়ের মধ্যে কার্বন যারা শোষণ করে, গাছ বা মাটি বা পানি বা সমুদ্র, এগুলা গ্রিন হাউস গ্যাসগুলোকে যতটুকু নিঃসরণ করতে পারে, এই 2050 থেকে 2100 এর ভিতরে আমরা আমাদের নিঃসরণকে ওই লিমিটের ভিতরে নিয়ে আসবো। তার মানে যে পরিমাণে এমিট হবে, যে পরিমাণ নিঃসরণ হবে, প্রাকৃতিক ভাবে সেই পরিমাণ ও শোষণ করে নিতে পারবে, খেয়ে ফেলতে পারবে, শোষণ করতে পারবে। তার মানে বাড়ছে না, গ্যাসের এমিশনটা 0, মানে 5 পরিমাণ যদি বাড়ে, 5 পরিমাণ যাতে কমে যায়, এরকম। তার মানে উল্টা যদি বলি যে পৃথিবীতে সব মিলে
সে ধরেন 5 ইউনিট পরিমাণে কমানোর ক্ষমতা রাখে। সুতরাং এই 2050 থেকে 2100 সালের ভিতরে বৃদ্ধির পরিমাণ এই 5-এর বেশি হতে পারবে না, তার মানে ফলাফল শূন্য। এটা একটা ব্যালেন্স অবস্থায় রাখার জন্য বলা হয়েছে। 3 নম্বর শর্ত বা 3 নম্বর উপাদান এটা যেটা আছে, বলছে যে কোন দেশ কি করছে প্রতি 5 ইয়ার প্ল্যান আমরা যেটা বলতে পারি, পঞ্চবার্ষিক পরিকল্পনা। এই পঞ্চবার্ষিকী পরিকল্পনা এখানে আইনের ভিতরে নিয়ে আসা হয়েছে যে প্রতি 5 বছর পর পর এই যে কি পরিমাণে ক্ষতি হচ্ছে এবং কোন দেশ কি পরিমাণে এই ক্ষতিকর গ্যাস নিঃসরণ করছে এটার একটা হিসাব কিতাব করা হবে এবং অ্যাকর্ডিংলি ডিসিশন নেওয়া হবে, পর্যালোচনা করা হবে এবং সিদ্ধান্ত নেওয়া হবে 5 বছর প্রতি 5 বছর পর। তো এটাও নাকি ভালো, কারণ একটা হিসাব যদি না থাকে, ফলো না থাকলে সেটারও কোনো মূল্য শেষ পর্যন্ত থাকে না। আর একটা বলছে যে $100 বিলিয়ন একটা ফান্ড 2020 সালে, জানি না দেখ, $100 বিলিয়ন একটা ফান্ড যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে, বিশেষ করে জলবায়ু পরিবর্তনের কারণে। আমাদের মতন দেশ যারা জলবায়ু মানে পরিবর্তনের জন্য আমরা দায়ী না কিন্তু ভুক্তভোগী, এরকম দেশগুলো, এবং আমরা টেকনিক্যালি সামর্থ্যবান না যে এই বিপদকে আমরা কাটিয়ে উঠবো বা মোকাবেলা করবো, বা এটা থেকে বাঁচার জন্য কোনো অস্ত্রযন্ত্র আমাদের এরকম নেই। সেই জন্য বলা হয়, টেকনিক্যাল know-how আমাদের নেই, বলা হয়েছে যে জলবায়ু পরিবর্তনের সাথে মানিয়ে নেওয়ার জন্য। এবং এটা একটা হলো মানিয়ে নেওয়া, আর একটা হলো যে ফসিল ফুয়েল ব্যবহার না করে নবায়নযোগ্য শক্তি ব্যবহার করা। নবায়নযোগ্য শক্তি বলতে আপনি সৌরশক্তি বলতে পারেন, যেটা এখন সব জায়গায় চেষ্টাও করা হচ্ছে। বলছে যে এই ফসিল ফুয়েল ব্যবহার না করে, কারণ ফসিল ফুয়েল থেকেই তো কার্বন বেশি নিঃসরণ হয়, সে আপনি ফ্রেয়ন বলেন বা মানে এসি ফ্রিজ বলেন বা ইভেন অ্যারোসল, যেটা মশার অ্যারোসল সেটা, অথবা যে কার্বন রাস্তায় পেট্রোল বা ডিজেল থেকে পোড়া থেকে আসতেছে, এই ধরনের যে ফসিল ফুয়েল থেকে যে ক্ষতিগুলো হচ্ছে, এই ফসিল ফুয়েলের ব্যবহার এটা যাতে কমিয়ে আনে, ফসিল ফুয়েলের ব্যবহার কমিয়ে এনে নবায়নযোগ্য শক্তির ব্যবহার পরিমাণ যাতে ধনীগুলোও করবে, গরিব দেশগুলোও যাতে করতে পারে, এই জন্য যে আর্থিক সহায়তা সেটা ধনী দেশগুলো 2020 সাল পর্যন্ত প্রতি বছর $100 বিলিয়ন করে দিয়ে যাবে এই গরিব দেশগুলোকে। এরপরে 2020-এর পরে যে কপটা হওয়ার কথা ছিল 2020-এ গ্লাসগোতে, ওই জায়গায় তখন স্টক টেকিং এর উপরে সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল যে এই $100 বিলিয়ন কি কমানো হবে না বাড়ানো হবে, কি করা হবে। তো সেটা তো এখনো হয় নাই, এবং এই $100 বিলিয়ন নিয়ে ট্রাম্প সহ যারা এটা দিবে বলেছে তাদের যথেষ্ট আপত্তি আছে। এবং ট্রাম্পের এখান থেকে বেরিয়ে যাওয়ার এটাও একটা বড় কারণ যে আমাদের পয়সা, উনি শুধুই বলেছেন যে এটা গরিব দেশগুলো আমাদের পয়সা খাওয়ার ধান্দা করছে, আমরা আমাদের পয়সা ওদেরকে দিব কেন। এই ধরনের কোনো ক্ষতি যা বলা হচ্ছে, ইউএনএফসিসিসি বা আইপিসিসি যা বলছে, এগুলা সব অসত্য কথা, এরকম কিছু ঘটে না, শুধু শুধু আমাদের পয়সা খাওয়ার জন্য একটা তাল করে ফেলা হয়েছে। এরকম উসিলাতে উনি এখান থেকে বেরিয়ে আসছেন। এটা গেল আমাদের প্যারিস এগ্রিমেন্টের দিকগুলো। মোটামুটি সময়ের জন্য দৌড়াচ্ছি, ঠিক আছে আমি শেষ করতে চেষ্টা করি, দেখি যত দ্রুত পারি, আমাদের কিছু সময় এখনো হাতে আছে। তারপরে আমি ইউএনইপিটা শেষ করে আমি প্রশ্ন নিব। দেখা যাচ্ছে কিনা জানো, ইউএনইপি, ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রাম, জাতিসংঘ পরিবেশ কর্মসূচি। এটা জাতিসংঘেরই একটা সংস্থা যারা সাধারণত পরিবেশগত সব ধরনের কার্যক্রমকে সমন্বয় করে। যতগুলো পরিবেশ কর্মসূচি হয়, পরিবেশের কাজকাম হয়, সেগুলোকে সমন্বয় করে এবং উন্নয়নশীল দেশগুলোর জন্য পরিবেশগতভাবে তাদের যে নীতি এবং অভ্যাস এগুলো বাস্তবায়নে সহায়তা করে থাকে ইউএনইপি। এটার হেডকোয়ার্টার হলো নাইরোবিতে, কেনিয়া, কেনিয়ার রাজধানী নাইরোবিতে এটা সদর দপ্তর, ইউএনইপির সদর দপ্তর নাইরোবিতে। এবং এটার হেড যিনি আছেন ওনার নাম হলো ইনজের অ্যান্ডারসন। এটার প্রধান এই মুহূর্তে আছেন, উনি একজন ডেনিশ নাগরিক, ডেনমার্কের নাগরিক উনি।
এটার ফাউন্ডার ছিলেন একজন ব্রিটিশ, এবং ব্রিটিশ তেল তেল ব্যবসা, ব্রিটিশ কি বলে আপনার কানাডিয়ান, সরি, মরিস স্ট্রং, উনি কানাডিয়ান একজন তেল ব্যবসায়ী ছিলেন এবং ইউএন আন্ডার সেক্রেটারিও ছিলেন অনেকদিন, মরিস স্ট্রং। কানাডিয়ান তেল ব্যবসায়ী, উনি এটাকে ফাউন্ডার ছিলেন এটা, এবং এটা ফাউন্ডিং হয় বা শুরু হয় আপনার 5 জুন 1972 তারিখে নাইরোবিতে এটা শুরু হয়। বিশ্ব পরিবেশ দিবস ইউএনইপি কর্তৃক ঘোষিত, যেহেতু এটা 5 জুন তারিখে তৈরি হয়েছিল, এই জন্যই বিশ্ব পরিবেশ দিবসটাও 5 জুন তারিখে। এটার একটা বড় দিক হলো যে চ্যাম্পিয়ন অফ দ্য আর্থ, জাতিসংঘের পরিবেশ বিষয়ক সর্বোচ্চ সম্মাননা। এই সর্বোচ্চ সম্মাননা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী 2015 সালে পেয়েছিলেন তার পলিসি লিডারশিপ ক্যাটাগরিতে। ওনার জলবায়ু পরিবর্তনের যে বিরূপ প্রভাব মোকাবেলা করার যে কর্মকাণ্ড উনি নিয়েছিলেন বাংলাদেশের জন্য, এটা অ্যাপ্রিসিয়েট করেছে সব গ্লোবাল কমিউনিটি, এবং ওনার যে পরিশ্রম, ইফোর্ট, নেতৃত্ব উনি দিয়েছিলেন এটাকে অর্জন করার জন্য বা এগিয়ে নেওয়ার জন্য, এই জন্য চ্যাম্পিয়ন অফ দ্য আর্থ পুরস্কারে ওনাকে 2000 নিউ ইয়র্ক টাইম যদি বলি 27 সেপ্টেম্বর 2015-তে এই পলিসি লিডারশিপ ক্যাটাগরিতে ওনাকে এই পুরস্কারে ভূষিত করা হয়। আমরা এখন অনেকগুলো আসলে করার ইচ্ছে ছিল, যেমন আইইউসিএন, ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল WMO, আইইউসিএন সহ আরো কয়েকটা বিষয় করার ইচ্ছে ছিল, বাট সময় যেহেতু আর কুলাচ্ছে না, আমরা কিছু প্রশ্নও নিতে চাচ্ছি, এই জন্য আপাতত আমাকে এখানে শেষ করতে হচ্ছে। আমি প্রশ্নে চলে যাচ্ছি, আপনারা যদি মনে করেন তাহলে এখন প্রশ্ন করতে পারেন। সমস্ত প্রশ্ন দেখি একজনেরই শুধু ফেসবুক ইউজার, আমি বুঝছি না কিছু, সবই তো একটা ইউজারের নাম লেখাবে। সালাম দিয়েছেন, ওয়ালাইকুম সালাম, কোনো নাম আমি দেখতে পাচ্ছি না, কি হয়েছে? সালাম দিয়েছেন অনেকে, ওয়ালাইকুম সালাম। কারো প্রশ্ন যদি থাকে তাহলে করতে পারেন ভাই। ন্যাচারালি এখান থেকে তো আপনাদের প্রশ্ন থাকবেই, এটা তো মাফ নাই। কিয়োটো প্রোটোকলের চুক্তি কত সালে হয়েছিল? ভাই দেখেন, আমি যখন কিয়োটো প্রোটোকল পড়িয়েছি তখন লিখেও দিয়ে পড়িয়েছি, তো আমি যখন আলাপ করেছি কিয়োটো প্রোটোকল, সেখানে আমি বলেছি যে কিয়োটোটা কোথায়। আমি কিয়োটোটা হলো আপনার 1997 সালে এটা চুক্তিটা সই হয়। কিয়োটোটা জাপানের পুরাতন রাজধানী কিয়োটো শহর, সেখানে সাইন হয়, এই জন্য এটাকে কিয়োটো প্রোটোকল বলা হয়েছিল। COP3 আমরা বলেছিলাম। দেখেন, কিছু কিছু জিনিস এগুলো ঠিক আছে, আপনি জবাব জিজ্ঞেস করেছেন, আমি জবাব দিয়েছি,
কিছু কিছু জিনিস আছে এগুলো আপনারা সার্চ করলেও চট করে এরকম ছোট ছোট জিনিসগুলো আপনারা খুব সহজেই পেয়ে যেতে পারেন, কারণ আমাকে হয়তো সবসময় পাবেন না। জাস্ট আপনাদের সোর্সের জন্য বললাম, আপনি কিয়োটো প্রোটোকল লিখে সার্চ দেন, দেখবেন ওটা কবে কথায় সব পেয়ে যাবেন আপনি। ইউএনএফসিসি ওয়েবসাইটে এগুলো রয়ে গেছে। বাকি বিষয়গুলো কি আমরা পড়ে নিব না পরবর্তী ক্লাসে পড়ানো হবে? এটা আপনারা যদি দয়া করে একটু মার্চ ফরওয়ার্ডের সাথে টেক আপ করেন, কারণ আমাকে তো 1 ঘন্টার কথা বলা হয়, অলরেডি তো আমি 1 ঘন্টার বেশি সময় আপনাদের থেকে নিয়ে নিয়েছি, প্রায় আপনার 1 ঘন্টা 20 মিনিট হয়ে গেছে। তো আরো আমি আপনাদের প্রশ্নের জবাব দিয়ে প্রায় 1.5 ঘন্টার নিচে তো আমার হয় না। সুতরাং এর ভিতরে দেখেন, আমি জানি না আমি ফাঁকি দিয়েছে কিনা, আপনাদের চোখে মনে হয়েছে কিনা। আমি চেষ্টা করেছি যতটুকু আমার জ্ঞানে খোলায় ততটুকু তথ্য আপনাদের সাথে শেয়ার করতে। বাকি যদি আমাকে তারা সময় দেয়, যত সময় দিবে আমি তত সময় ব্যাপী আপনাদের সাথে এটা আলোচনা করতে পারবো। সো আমি অনুরোধ করব আপনারা একটা মাস ফরওয়ার্ডের সাথে কথা বলেন, যেহেতু পরিবেশে এটা বিশাল ভাস্ট এরিয়া আছে, এবং এটার ব্যাপারে তো তারা বোধহয় আপনাকে কোনো একটা শিট বা নোট এগুলাও দিয়েছে বা দিবে, আমি জানি না, দিয়েছে বোধহয়, সেখানেও পাবেন। এবং নিশ্চয়ই আপনারা বাজারের অন্য কোনো বইও হয়তো দেখছেন বা পড়ছেন, সেখানেও অনেক তথ্য আপনারা পাবেন। তারপরে আমার তো আমি আমি খুশি, আমি যত যত সময় পাই আমি আপনাদের সাথে তত কথা বলতে খুশি হয়, আমার ভালো লাগে। সো প্লিজ টেক ইট আপ উইথ দ্য মার্চ ফরওয়ার্ড অথরিটি। জাতিসংঘ থেকে কোন কোন সংস্থাগুলো গুরুত্বপূর্ণ? ভাই, জাতিসংঘের মানে পরীক্ষার জন্য যদি বলেন, এটা বলা মুশকিল। ইনফ্যাক্ট আপনারা পরিবেশ বিষয় যেহেতু আমরা আসছি, জাতিসংঘ বলতে আপনি বোধহয় এটাই বুঝাইতে চেয়েছেন যে পরিবেশের বিষয়ে। আমি দেখেন কিছু গুরুত্বপূর্ণ অর্গানাইজেশন যেগুলো সবসময় আলাপ হয়ে থাকে সেগুলোকে আলাপ করার একটু চেষ্টা করলাম, সবসময় মানুষের সামনে যেগুলো আসে প্রশ্ন, যে কোনো কমন যেটা আমরা আলাপ করলাম এখান থেকেও হতে পারে। আর সাধারণত যেগুলো মানুষের চর্চার ভিতরে থাকে, যেমন প্যারিস চুক্তি ফেল হতে যাচ্ছে, বা এই বছর আপনার কিয়োটো প্রোটোকল শেষ হয়ে গেল, বা কোভিড এর কারণে COP26 হতে পারে নাই, COP25 যেটা ছিল মাদ্রিদে সেটা ব্যর্থ, মোটামুটি এক ধরনের ব্যর্থ, জোড়াতালি দিয়ে ওটাকে টিকিয়ে রাখা হয়েছে। COP20 এর আগে 2বার ফেল করলো। এই যে বিষয়গুলো, সমসাময়িক যে বিষয়গুলো, বা প্যারিস চুক্তিতে আমেরিকার ফিরে আসা, একদম কারেন্ট বা সমসাময়িক যে বিষয়গুলো, এগুলো বেশি আসে। যেহেতু এগুলো চর্চার ভিতরে মানুষের বেশি থাকে, আপনি খবরের কাগজ পড়লেও এগুলো বেশি পাবেন, এই জন্য এই ধরনের প্রশ্ন বেশি থেকে থাকে। বাট এটা বলা ঠিক হবে না যে এগুলোর ভিতরেই সীমাবদ্ধ থাকে, সেটা বলাটা ঠিক হবে না। আপনি যত বেশি পড়বেন আপনার তত বেশি প্রশ্ন আপনার জানার ভিতরে পরীক্ষায় আপনি পাবেন। একজন জিজ্ঞেস করছে অফ টপিকে আমার সালগুলো মনে থাকে না, এটা তো পরে আলাপ করি আমরা, যেহেতু সময় কম। গ্রিন ইকোনমি ব্লু ইকোনমি কি? গ্রিন ইকোনমি হলো পরিবেশ বান্ধব, যেটাতে কার্বন এমিশন কম হয়, পরিবেশের ক্ষতি কম হয়, সেটাকে আমরা বলি গ্রিন ইকোনমি। এবং এই ধরনের মানে কার্বন নিঃসরণ কম করে আমার ইকোনমিতে যাতে আমি অ্যাড করতে পারি, সেটাকে আমরা বলি গ্রিন ইকোনমি। ব্লু ইকোনমি সমুদ্রের সাথে তুলনা, ব্লু তো সমুদ্রকেই বলা হয়, এই জন্য সমুদ্রের যে অর্থনীতি, সেটা সমুদ্রে শুধু মাছ আর শামুকের চিন্তা করাটা ঠিক হবে না, ওটা খুব মিনিমাম একটা জিনিস। ওর ভিতরে যে হিউজ ন্যাচারাল রিসোর্সেস আছে, বায়োমাস, তেল গ্যাস, সোজা কথা আমরা বলতে পারি সমুদ্রে প্রচুর পাওয়া যাওয়ার সম্ভাবনা থাকে। এইগুলো সমুদ্র থেকে আহরিত যে অর্থনীতি বা পয়সা কড়ি সোজা, সেটা হলো ব্লু ইকোনমি। ভাই, দয়া করে স্যারের সময়টা বাড়ানো যায় না? এটা তো ভাই আমি কথা বললামই। বাকি গুরুত্বপূর্ণ বিষয়গুলিও যদি একটু বলতেন। গুরুত্বপূর্ণ ভাই, দেখেন আপনারা বিশ্বাস দিবেন, আমি মনে করি সবই আপনাদের গুরুত্বপূর্ণ। আমি তো একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম, আর বললাম যে যদি সময় পেতাম আমার হাতে আরো বেশ কিছু IUCN, ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল, এই ধরনের আরো কয়েকটা অর্গানাইজেশন আলাপ করার ইচ্ছে ছিল, বাট সময়ের স্বল্পতা সেটা সম্ভব হয়ে ওঠে নাই। নিশ্চয়ই আপনারা দেখে নেবেন, ইভেন আপনার গ্রিন পিস, এগুলো তো, যেহেতু আমি বারবার বলছি যে দেখবেন পেপারে যেগুলো বেশি এখনকার সময় আলোচনা হয় পরিবেশ সংক্রান্ত, এই ধরনের প্রশ্নগুলো অনেক সময় বেশি আসার সম্ভাবনা থাকে। বাট নট লিমিটেড টু দিস, যে এটাই একমাত্র আসবে তা কিন্তু না, যে কোনো প্রশ্নই যিনি করবেন উনি যে কোনো প্রশ্নই করবেন। মন্ট্রিল প্রোটোকল কি প্রয়োজন হবে পড়া?
মন্ট্রিয়াল প্রোটোকলটা যেহেতু কপের প্রথম, দুইটা কারণে কেন পড়বেন না, অবশ্যই পড়বেন। একটা হলো যে এটা আপনার কিয়োটো প্রোটোকলের প্রথম মিটিং ছিল মন্ট্রিয়ালে, এবং ওখানে গ্যাস নিঃসরণের ব্যাপারে বেশ কিছু ভালো সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমি তখন কিন্তু বলেছি যে প্রথম যে মিটিং গুলো হয় সেটা একটু বেশি মানুষের ইনথুসিয়াজম থাকে, আগ্রহ থাকে, বিদায় আরো বেশি ভালো করে করার চেষ্টা করে। এক তো প্রথম, তারপরে ওখানে কিছু ভালো সিদ্ধান্ত হয়েছিল। আর একটা আমরা এমনি বলতে পারি, যেহেতু 2011 সালে এই প্রথম যে দেশে হয়েছে মন্ট্রিয়ালে, সেই দেশই এই কিয়োটো প্রোটোকল থেকে বেরিয়ে চলে গেছে, সরি এই ইউএন প্রোগ্রাম থেকে বেরিয়ে চলে গেছে। সুতরাং এটা তো ইম্পর্টেন্ট বটে, মন্ট্রিয়ালটা আমি ইম্পর্টেন্ট মনেই করি। খুব সুন্দরভাবে, যথেষ্ট জ্যোতি রানী সূত্রধর, থ্যাংক ইউ ভাই আপনার জন্য, আপনার কমেন্টের জন্য। অনেক টপিক আলোচনা করেন নিঃসন্দেহে। সময় পেলে, হ্যাঁ ভাই আপনিও বুঝেন, সময় পেলে আমি দ্রুত কথা বলে ফেলি বা চেষ্টা করি যাতে বেশি তথ্য আপনাদের সাথে শেয়ার করতে পারি। একজন প্রশ্ন করছেন যে দুর্বল দেশ প্যারিস চুক্তির টাকা কোন কাজে ব্যয় করবে। ভাই এটা তখনও বলেছি আমরা, এটা মূলত মানে আমি মিটিগেশন এবং রেজিলিয়েন্স, তার মানে গ্যাস নিঃসরণ কমানো এবং এই ফসিল ফুয়েলের ব্যবহার কমিয়ে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহারের দিকে যাতে যেতে পারি, সেই ব্যাপারে আমি টেকনোলজি, এক্সপার্টিজ এগুলো যাতে আমি অর্জন করতে পারি, এবং ক্লাইমেট চেঞ্জের কারণে যে সমস্ত বিপদ আসতে পারে সেই বিপদ যাতে কম আসে, এবং যাতে বিপদ একলে নিঃসরণ কমানো এবং বিপদকে যাতে আমি দৃঢ়ভাবে মোকাবেলা করতে পারি, সেই জন্য যাতে আমার সামর্থ্য অর্জন হয়, এই সামর্থ্য অর্জন এবং এই সমস্ত আগে যেগুলো বললাম এগুলোর কারণেই এই টাকাটা আমাদেরকে, যারা আমরা অসমর্থ টাকার বিষয়ে, তাদের এই সমস্ত জন্য দেওয়া। সময় তো আরো আমাকে টানছে ভাই। বাংলাদেশের পারফরমেন্স কেমন এ পর্যন্ত? ওয়েল, বাংলাদেশ দেখেন, এমডিজি আমরা অ্যাওয়ার্ড পেয়েছি। আমি কিছু মানে ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য বলছি যে বাংলাদেশের অ্যাডভান্সমেন্ট সবসময় ভালো, এবং আমরা আসলেই এসব ব্যাপারে সিরিয়াস। বেশ কিছু, যেমন আপনার রাস্তাঘাটে, ঢাকার রাস্তাঘাটে দেখবেন সিএএসি, কেজ, ক্লিন এয়ার অ্যান্ড সাস্টেইনেবল এনভায়রনমেন্ট, এই ধরনের যে প্রজেক্ট এবং বেশ কিছু প্রজেক্ট, তারপরে আপনার আবহাওয়ার গুণগত মান চেক করার জন্য ল্যাবরেটরি বিভিন্ন জেলায় করা হয়েছে, ঢাকা সহ বিভিন্ন বাংলাদেশে, ঢাকা, চিটাগাং, আমি খুব যশোরেও, যশোর না কোথায়, খুলনাতে বোধহয় দেখলাম এটার একটা অফিস করা হয়েছে ক্লিন এয়ার মাপার জন্য, যে আমাদের পরিবেশের কি অবস্থা এবং এই ক্লিন এয়ার মাপা এবং এ ব্যাপারে কি ব্যবস্থা নেওয়া যায়। এরকম অনেকগুলো প্রোগ্রাম বাংলাদেশ সরকার হাতে নিয়েছে, যেটা হ্যাঁ ন্যাচারালি আমরা আরো করতে পারতাম না তা না, কিন্তু এই যে $100 বিলিয়ন দেওয়ার যে প্রতিশ্রুতি যাদের ছিল, যারা এই ক্ষতিগুলো করছে, তারা আমাদেরকে এই পয়সাগুলো দিচ্ছে না, বরং না দেওয়ার জন্য আরো হাউকাউ শুরু করে দিয়েছে যে তারা কেন দিবে, এবং এই যে আমেরিকা বেরিয়ে চলে গেল, এরকম ক্ষেত্রে হলে কি করবো আমরা বলেন। ভাই ক্লাসটা 1 ঘন্টার বেশিই হয়, আজ তো 1.5 ঘন্টা পার হয়ে 2 ঘন্টার পথে চলছে ক্লাস। ওয়েল, কি করতে পারি ভাই বলেন। যারা ধন্যবাদ দিয়েছেন, যে অনেক ধন্যবাদ সহজভাবে বিষয়গুলো পড়ানোর জন্য। আমি খুশি যদি এটা আপনাদের কাছে সহজ মনে হয়ে থাকে। ইনফ্যাক্ট যদি এটা আসলে ক্লাসে হতো, একদম ফেস টু ফেস এবং ক্লাসে হতো, যথেষ্ট সময় নিয়ে হতো, তখন এই বিষয়গুলোকে আরো বেশি পরিষ্কার করা সম্ভব হতো বলে আমি মনে করি। কোভিড, আপনি যে জ্যোতি রানী সূত্রধর যেটা বলছেন, কোভিড এর যে প্রভাব, ওয়েল কোভিড থেকে এবার প্রশ্ন হবে, এটা গতবার যেমন রোহিঙ্গা থেকে হয়েছে, এবার কোভিড-19 থেকে হবে বলে আমরা ধরে নিতে পারি। সব জায়গায় এটার প্রভাব থাকবে, সে বাংলাদেশ অ্যাফেয়ার্স বলেন, আন্তর্জাতিক বলেন, পারলে অঙ্কের ভিতরেও যদি পারেন সেখানেও দিয়ে দিবে বলে না, তো আমি দিতে পারে বলেই আমি মনে করি, যেরকম গতবার রোহিঙ্গা বিষয়গুলো আসছে। তো কোভিড এর উপরে আমি রিটেনে খুব বড় করে ক্লাস, পরশুদিন আমার রিটেনে অন্য একটা ক্লাস ছিল, সেটাও আমি নিয়েছি। কোভিড এর ওখানে যদি কেউ চান সেই ক্লাস আপনারা অ্যাটেন্ড করতে পারেন, সেখানে ম্যাটেরিয়ালও থাকবে, রিটেন রিলেটেড ক্লাসগুলো হবে সেখানে। কোভিড এর উপরে সব জায়গায় প্রশ্ন হবে বলে আমি মনে করি। ডেল্টা প্ল্যান, বা ডেল্টা তো বলা হয় আমাদের দেশের যে সাইজটা,
এবং এটা হলো যে আমরা নেক্সট এই শতাব্দীর 2140 বা নির্দিষ্ট সময়ের ভিতরে ধনী দেশ হওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর যে নির্দেশনা কিভাবে আমরা কাজ করব সেটাকে মূলত ফোকাস করা হয়েছে এই ডেল্টা প্ল্যানে। ডেল্টা প্ল্যান হলো আমার দেশের জন্য, যেহেতু আমাদের দেশটা একটা বদ্বীপ সাইজ, ডেল্টা সাইজ, এই জন্য এটাকে ডেল্টা প্ল্যান বলা হয়েছে। আইইউসিএন ওজন স্তর ওজন স্তরের একটা আইইউসিএন, তো আমি বললাম যে আমার আলোচনা করার ইচ্ছা আছে। আইইউসিএন, ডাব্লিউএমও, এগুলো আজকেই আমার আলোচনা করার ইচ্ছে ছিল, বাট বিকজ অফ দ্য টাইম লিমিটেশন আই এম আন্ডার, আই এম সরি রিয়েলি, আপনাদের সাথে এটা আলাপ করা সম্ভব হলো না আমার পক্ষে সময়ের কারণে। ওজনের কোন কোন বিষয়গুলো, প্রথম হলো যে যেহেতু এটা যে কোনোটাই প্রশ্ন হতে পারে, প্লিজ বি কেয়ারফুল, বাট যেহেতু বলছেন ওজনের ক্ষতি, কেন ওজন ক্ষতি করছে বা কি ঘটনা ঘটেছে যে ওজনের কারণে আমরা এত লাফালাফি করছি। আসলে খুব সংক্ষেপে যদি বলি যে ওজন এটা যে নীল, গাঢ় নীল রঙের এবং মাছের আষ্টে গন্ধযুক্ত একটা লেয়ার, এটা এটা সাধারণত যে সূর্যের আলট্রাভায়োলেট রে, অতি বেগুনি রশ্মি, এগুলো যদি আমাদের শরীরের উপরে পড়ে তখন ক্যান্সার বা চর্মরোগ সহ বিভিন্ন ধরনের রোগ বালাই বা সমস্যাগুলো হয়ে থাকে বেশি। তো ওজন লেয়ারটা যেহেতু যে যে স্ফিয়ারে আছে আমাদের বায়ুস্তরের যে স্তরে আছে, ওখান থেকেই সে তার আবরণ দিয়ে আমাদেরকে ঢেকে রাখে এবং আলট্রাভায়োলেট রে যেটা আসে সূর্য থেকে সেটাকে সে ঠেকিয়ে রাখে। এই ঠেকার কারণে আমরা পৃথিবীতে যারা প্রাণীকুল আছি বা যারা আছি, যাদের জীবন আছে, আমরা ওই আলট্রাভায়োলেট রের ক্ষতিকারক প্রভাব থেকে বেঁচে যাই। কিন্তু এই গ্রিন হাউস গ্যাস এমিশনের কারণে ওজনের লেয়ারটাকে, যেহেতু এটা সলিড একটা লেয়ার, এটাকে ছিদ্র করে ফেলা হচ্ছে এই গ্রিন হাউস গ্যাস দিয়ে। আর যখনই এটাকে ছিদ্র করা হচ্ছে, ওর ভিতর দিয়ে এই সূর্যের অতি বেগুনি রশ্মিগুলো এই পৃথিবীতে আসছে এবং আমাদের শরীরের, প্রাণীদের শরীরে, গাছপালার শরীরে, সবার শরীরের উপরে পড়ছে এবং ন্যাচারালি যা ক্ষতি হওয়ার সেগুলোই করছে। তো এটা হলো মূল কথা ওজনের। তো ওজন সম্পর্কিত যে কনভেনশন আছে, কোথায় কিভাবে হয়েছে সেগুলো দেখতে পারেন, দিন তারিখ গুলো দেখতে পারেন, আর মূল কারণটা তো আমি বলে দিলাম। সুতরাং এটা সার্চ দিলে আপনি ওজন রিলেটেড তথ্যগুলো পেয়ে যাবেন, সেগুলো দেখে নিলে ভালো হয়। ম্যাটেরিয়াল গুলো তো স্যার পাচ্ছি না অনেকদিন থেকে, প্রিলি 41, রিটেন 41, কোনোটারই। ভাই এটা তো বেটার আপনি যদি মার্চ ফরওয়ার্ডের সাথে কথা বলেন। আমি রিটেনের যে ক্লাস নিয়েছি, আমি ক্লাস নিয়ে সাথে সাথে আপনাদেরও কেউ কেউ ওখানে প্রশ্ন করেছে, আমি ওই সাথে সাথে আমার নোট, আমার 7 পাতার একটা নোট ছিল, আমি সাথে সাথে দিয়ে এসেছি তাদেরকে, সফট কপি দিয়েছি, হার্ড কপি দিয়েছি। তো আপনারা তাদের সাথে কথা বললেই তো ভালো হয়। আমি আমার জিনিস কখনো পেন্ডিং রাখতে চাই না, রাখিও না। কারণ আমি যখন কাজ করি তার আগে আমি চেষ্টা করি পড়াশোনা আমার জ্ঞানে যতটুকু কোলায়, সময় যতটুকু কোলায়, আমি একটু গুছিয়ে রাখার, পড়াশোনা করার চেষ্টা করি। এবং যখনই যে ক্লাসটা নেই বা সেশনটা আলাপ করি, সাথে সাথে আমার যেহেতু রেডি থাকে ম্যাটেরিয়াল আলোচনা, আমি সাথে সাথে তাদেরকে দিয়ে দিই। সুতরাং আপনারা দয়া করে তাদের সাথে যোগাযোগ করলে ম্যাটেরিয়াল পাবেন বলে আমার বিশ্বাস। এটা মার্চ ফরওয়ার্ডই বলতে পারবে। ইউএনএফসিসিসি এবং আইপিসিসির মধ্যে পার্থক্য কি? আচ্ছা, এটা একটা প্রশ্ন। জীববৈচিত্র্য, এটা তো আইইউসিএন ভাই, আরেকজন যেটা জীববৈচিত্র্য সংক্রান্ত কনভেনশন, যেটা আইইউসিএন তো আলাপ করতে পারলাম না আমি। এখন দুইটা জিনিস আমাকে বলেছেন, যে একটা হলো আইপিসিসি এবং ইউএনএফসিসিসি কি জিনিস। আইপিসিসি হলো আপনার ইন্টার গভর্নমেন্টাল প্যানেল, যেটা একটা ব্যক্তি থেকে শুরু করেছিল। আমি বলেছিলাম আপনাকে যে বার্ট বোলিন, সুইডিশ একজন মেটেরিওলজিস্ট, উনি শুরু করেছিলেন 1988 সালে। এবং এটা মূলত গবেষণা, জাস্ট জলবায়ু পরিবর্তন সংক্রান্ত গবেষণাই করে থাকে এরা। যেমন SR15 তারা তথ্যটা দিচ্ছে যে পরিবেশের উপরে যত রকম গবেষণা হওয়া উচিত ক্লাইমেট চেঞ্জ সংক্রান্ত, এটা ইন্টার গভর্নমেন্টাল, আন্তঃসরকারি বলতে পারি আমরা, এটা একটা প্যানেল। আর দ্বিতীয় হলো যে এটা একটা গবেষণা প্রতিষ্ঠান আমরা বলতে পারি, এটা হলো আপনার আইপিসিসি। আর ইউএনএফসিসি হলো আপনার সরাসরি জাতিসংঘেরই একটা সংস্থা, যেটা আপনার, এটা একটা চুক্তি আর কি, এটা একটা আইন, ওটা একটা প্যানেল, এটা আইন। যখন কনভেনশন মানে হলো এটা আন্তর্জাতিক আইন। ওরা রিসার্চ করে, আর এদের ইউএনএফসিসির কাজ রিসার্চ ঠিক করা না,
আমরা বলছি নির্গমনের হার, এমিশনের রেটটা যাতে লিমিটেড রাখতে পারে, মানুষের ক্ষতি যাতে না হয়, সেই জন্য কি করা যায় সেই কার্যক্রম তারা নিয়েছে। বায়ুমণ্ডলে গ্রিন হাউসের গ্যাসের নিঃসরণ যেটা হয়, এমিশন যেটা হয়, সেটার হার যেন স্থিতিশীল অবস্থায় রাখা যায়, মানুষ বা প্রাণীর জন্য যেন ক্ষতিকর না হয়, এই উদ্দেশ্যে তারা কাজ করে। ওরা রিসার্চ করে, এরা কমিয়ে রাখার জন্য কাজ করে। ওটা ইন্টারগভর্নমেন্টাল, এটা ইউএন এর সরাসরি একটা অংশ। এবং এটা আপনার ওইটা হয়েছে তো বললাম যে সুইডিশ ভদ্রলোক করেছেন, একজন ব্যক্তি, উনি প্রফেসর ছিলেন মেটেরিওলজি। আর আপনার ইউএনএফসিসিটা হলো আপনার ধরিত্রী সম্মেলনের অংশ, এটা আমরা বলতে পারি। ইউএন কনফারেন্স অন ইউএনসিইডি, যেটা ইউএন কনফারেন্স অন এনভায়রনমেন্ট এন্ড ডেভেলপমেন্ট, এটার অংশ এটা, বা ধরিত্রী সম্মেলন আর্থ সামিটের অংশ এটা। সেটা হলো বেসিক ডিফারেন্স ইউএনসিসি এবং আপনার ওটার মধ্যে। ভাই আমাকে তো শেষ করতে হবে, আমি সরি। কার্বন ডাই অক্সাইড, কালো ধোঁয়া বের হচ্ছে, আপনি গ্রিন হাউস গ্যাসের কথা বোধহয় কেউ একজন বলছেন, আমি জানি না, আমার এখানে সবই ফেসবুক ইউজার হিসেবে আসছে, কোনো নাম এখানে আসছে না। কার্বন ডাই অক্সাইড, হাইড্রোজেন কি লিখেছে আমি জানি না, হাইড্রোজেন না, এটা হলো পানি হবে, H2O, নাইট্রোজেন সালফাইড, এগুলো থেকে কালো ধোঁয়া বেরোচ্ছে। অন্য কোনো ধোঁয়া বেরোচ্ছে কি? অবশ্যই কালো ধোঁয়া তো লিড সীসার জন্য, এর সাথে তো শুধুমাত্র সীসা না, আরো অনেক কিছু থাকে। আপনি দেখবেন যে শুধু কালো না, থেকে কিছু নীলাভ, যেটা ভায়োলেট বা কিছুটা নীলাভ রঙের জিনিসও ধোঁয়াও বের হয়। অন্যান্য কিছু যখন একদম শুরুতে স্টার্ট দেওয়া হয় তখন ভিন্ন ধরনের রঙের এটা হয়। তার মানে ওখানে অনেক ধরনের গ্যাস নিঃসরণ হয়, তো গ্যাসের ক্যারেক্টার অনুযায়ী তার রং তখন চলে আসে। সুতরাং রং যদি বলেন যে শুধু সেরকম না, নীলও তো আমরা দেখি, অন্য রঙগুলা মিক্স কালারও তো আসতে পারে। সবাইকে আমি ধন্যবাদ দিয়ে শেষ করতে চাচ্ছি এখন। সবাই ভালো থাকবেন, আর নেক্সট ক্লাস আমি জানি না কখন আছে, তখন আবার ইনশাল্লাহ দেখা হবে। কালকে আছে কিনা আমি জানি না, কালকে থাকলে আবার দেখা হবে। কালকে তাদের সাথে যেন আসে ক্লাস। হ্যাঁ, কালকে বোধহয় আপনাদের সাথে আমার ক্লাস আছে ইউরোপ এবং ওশেনিয়া। তো কালকে আমরা ইউরোপ এবং ওশেনিয়া নিয়ে আবার আলাপ করবো। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, শুভরাত্রি, সবাই ভালো থাকবেন, সালাম আলাইকুম।